আপনি কি এখানকার উপজাতি? মেইন রোডে যাব, কোন দিক দিয়ে একটু বলতে পারবেন? মাথা ঘুরিয়ে পাশ ফিরে তাকায় ছেলেটা। একটা নীল শাড়ি পরা মেয়ে তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কথাটা বলল। কিছুটা বিরক্তিকর দৃষ্টি নিয়ে ছেলেটা বলতে লাগলো। আপনি কি আমাকে বললেন? জি, এখানে তো আপনি ছাড়া কেউ নেই, তাই আপনাকেই বলবো, স্বাভাবিক। আমাকে দেখে কি উপজাতি মনে হয়? কিছুটা রাগান্বিত হয়ে কথাটা বলল ফারহান। দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটার মুখে এখন কিছুটা ভয়ের ছাপ। হয়তো ফারহানের রাগী চেহারা দেখে কিছুটা ঘাবড়ে গিয়েছে। ফারহান বসা থেকে উঠে দাঁড়ায় এবার। পাশে থাকা গিটারটা হাতে নেয়, কিছুটা কাছে যায় মেয়েটার। সন্ধ্যা নেমেছে বিধায় দূর থেকে ভালো করে দেখতে পায়নি মেয়েটাকে। 18 কি 19 বছর বয়সী হবে হয়তো। চুলগুলো খোপা করা, খোপার চারপাশে বেলি ফুল লাগানো। নীল শাড়িতে বেশ মানিয়েছে মেয়েটাকে। এভাবে একটা অপরিচিত ছেলেকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা বিব্রত হয় মেয়েটা। না, চুপ করে থাকলে চলবে না, রাজ্যে প্রায় হয়ে এসেছে। সরি, আসলে আপনার পোশাক দেখে এখানকার স্থানীয় ভেবেছিলাম, দূর থেকে ভালো করে চেহারা দেখতে পাইনি। মেয়েটার কণ্ঠে একটা কান্না কান্না ভাব আছে। ফারহান বুঝলো মেয়েটা হয়তো বিপদে পড়েছে, ঘাবড়ে আছে খুব। ফারহান স্বাভাবিকভাবে বলতে লাগলো। আমি এখানকার লোক নই। আমরা একটা গ্রুপ, এখানে মাঝে মাঝে ক্যাম্পিং করতে আসি, তাই গ্রুপ ফটো তুলতে স্থানীয়দের মতো সাজ দিয়েছি। মেয়েটা এবার খুব আগ্রহ নিয়ে বলতে লাগলো। আপনি ট্যুরিস্ট, মাঝে মাঝে আসছেন, তার মানে জায়গাটা চিনেন হয়তো। চিনি মোটামুটি। আমাকে একটু সাহায্য করবেন প্লিজ? আমি জঙ্গলে একটা ডাকঘর খুঁজতে গিয়ে রাস্তাটা হারিয়ে ফেলেছি, রাতও হয়ে গিয়েছে, একটু মেন রোড অব্দি পৌঁছে দিবেন? খুব আকুতি ভরা কণ্ঠে কথাটা বলল মেয়েটা। অন্য সময় হলে সোজা এড়িয়ে যেত ফারহান। আত্মীয় আর কিছু ফ্রেন্ড বাদে মেয়েদের বরাবরই সে এড়িয়ে যেতে পছন্দ করে। তার মতে মহাপুরুষরা যত নারী নামক জাতিটার কাছ থেকে দূরে গিয়ে সাধনা করবে ততই সফলতা পাবে। কিন্তু রাতের অন্ধকারে একটা মেয়েকে একা ফেলে ক্যাম্পে চলে যেতে বিবেকও বাঁধছে। এমন সময় হঠাৎ পিছনে একসাথে অনেকের কণ্ঠ পেয়ে তাকায় ফারহান ও মেয়েটা। ডুড, কার সাথে প্রেম করছিস? জোরে চিল্লিয়ে কথাটি বলে একটি মেয়ে, নাম অরু, ফারহানের কাজিন। সবাই তাড়াতাড়ি হাতে কয়েকটা হারিকেন নিয়ে ফারহানের কাছে আসে। কিরে, তোরা যেমন ভাবছিস তেমন কিছু না। ওরু উল্টাপাল্টা বকবি না একদম। তাই বুঝি? কিছুটা শয়তানের সুরে কথাটা বলো অরুর পাশে থাকা ছেলেটা। ফারহান বুঝেছে এদের তাড়াতাড়ি সবটা না বলে একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে। ফারহান কাছে গিয়ে ওদেরকে সবটা বুঝিয়ে বলল। ফারহানের কথা শুনে ওরা চারজনই মেয়েটার কাছে এলো। ওরা খুব নরম সুরে মেয়েটাকে জিজ্ঞেস করলো। নাম কি তোমার? অন্তরা। খুব ছোট করে কাঁপা কাঁপা গলায় উত্তর দেয় মেয়েটা। ভয় পেও না, ফারহানের সাথে তোমার কথা হয়েছে অবশ্যই। আমি ওর কাজিন আরু। আর আমার সাথে এই মেয়েটা ফারহানের ছোট বোন ফারিয়া। তুমি হয়তো ওর বয়সী। আর ওই চামচিকার মতো ছেলে দুটো ফারহানের ফ্রেন্ড, আরিয়ান আর সায়ান। ওই মুটকি, চামচিকা বললি কাকে? খুব রাগ নিয়ে কথাটা বলল আরিয়ান। ওরও একটা ঠোঁট বাঁকিয়ে আবার অন্তরার দিকে ফিরে তাকায়। একটা মুচকি হেসে আবার বলতে শুরু করে। কিছু মনে করো না, আবার তুমি করেই বলছি। তুমি হয়তো আমাদের সবার ছোটই হবে। না না আপু, আমি কিছু মনে করিনি। তুমি নাকি ডাকঘর খুঁজতে এসে হারিয়ে গিয়েছো? নীল ডাকঘরটা বুঝি? খুব উচ্ছ্বাস নিয়ে অন্তরা বলে উঠল। হ্যাঁ আপু, সেটাই। এখানে নাকি ডাকঘর আছে, পাহাড়ি এলাকা তো, ভালো নেটওয়ার্কও নেই। খুব আগ্রহ নিয়ে এসেছিলাম, এই চিঠিটা শখ করে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু অন্তর আর কিছু না বলে মুখটা মলিন করে নিল। শখ পূরণ করতে এসে নিজেই হারিয়ে গিয়েছে। সবাই ওর ব্যাপারটা বুঝতে পেরেছে। ফারিয়া ওর হাত ধরে তাকে প্রশ্ন করতে লাগলো। এখন আমাদের সাথে ডাকঘরের কাছে যাবে নাকি বাড়ি ফিরবে? বাড়িতেই ফিরবো। কাল আমার বোনকে নিয়ে আসবো চিঠি ফেলতে, ও এখানে থাকে, সব রাস্তা চিনে। তুমি কি এই প্রথম চট্টগ্রামে পাহাড়ি এলাকায় আসলে? হ্যাঁ আপু, এটাই প্রথম। ফুপির বাড়ি বেড়াতে এসেছি। একবার যখন এসেছই, কাল আমাদের ক্যাম্পাসে ঘুরে যাবে, অনেক উপজাতির সাথে দেখা করতে পারবে। আমাদের দেখো, সবাই তাদের মতন সেজেছি।
একবার এই জায়গায় প্রেমে পড়লে বারবার আসতে ইচ্ছা করবে। আমার মনে হয় এখানে আমরা কেউ গল্প করতে আসিনি, কাজ আছে কাল অনেক। খামাখা অপরিচিত কারোর সাথে কথা বলে সময় নষ্ট করার মানেই হয় না। একটু কর্কশ কণ্ঠে বলে উঠল ফারহান। সবাইকে তো মিশুকই মনে হয়, শুধু এই লোকটাকেই অদ্ভুত মনে হচ্ছে অন্তরার কাছে। ফারিয়া ফারহানের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, ভাইয়া তুই কবে শুধরাবি বলতো? যাই হোক, চলো অন্তরা, সবাই মিলে তোমাকে দিয়ে আসি। আমাদের গাড়ি পাশে দাঁড় করানো আছে। এরই মাঝে শায়ন চোখের চশমাটা খুলে হাতে নিয়ে বলে উঠল, সবার যেতে হবে কেন? ক্যাম্পে কাজ আছে অনেক, তোরা ক্যাম্পে যা, আমি দিয়ে আসি। একদম না। সাথে সাথে এক শ্বাসে কথাটা বলে উঠল ফারহান। সে জানে শ্যানের সাথে কোনো মেয়ে পাঠানো মানে শিয়ালের কাছে মুরগি পাহারা দেওয়া। শ্যান তার সব কিছুতে ফারহানের নিষেধাজ্ঞা দেখে কিছু বলতে যাবে, ওর পরিস্থিতি সামলে বলে, থাক, কোনো ছেলেকে যেতে হবে না, তোরা তাড়াতাড়ি ক্যাম্পে যা। এখানকার উপজাতিরা সবাই ততটা শিক্ষিত না, ছেলে মেয়ে একসাথে একা দেখলে খারাপ কিছু ভাবতেই পারে। আমি আর ফারিয়া ওকে বাসায় দিয়ে আসছি, তোরা ক্যাম্পে যা। কি বলিস ফারহান? ফারহান সম্মতি জানালো। কেন যেন একটা লিডারশিপ কোয়ালিটি আছে ফারহান ছেলেটার মাঝে, তার কথার বাইরে গিয়ে কেউ কিছু করতে বা বলতে পারে না। থামান থামান আপু, এই যে আমার ফুপির বাড়ি। অন্তরার কথা শুনে ওরও গাড়িটা থামিয়ে দেয়। অন্তরা গাড়ি থেকে নেমে কৃতজ্ঞতা নিয়ে ওদের দিকে তাকায়। আপু ভেতরে এসে একটু চা বিস্কিট খেয়ে যান। এখন সময় নেই গো, অন্য একদিন ঠিক আসবো। আজ আমরা আসি, তুমি কাল আসবে কিন্তু দেখা করতে। ডাক করে চিঠিও ফেলতে পারবে। হ্যাঁ আপু, আসবো। অরু আর ফারিয়া বিদায় নিয়ে চলে গেল, আর অন্তরা নিজের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে এখন বাসায় তাকে না পেয়ে মা বাবা পুরো বাড়ি মাথায় করে নিয়েছে। তাড়াতাড়ি সে বাসায় প্রবেশ করলো। একটা কাঁপুনি দিয়ে উঠল সারা শরীরে। শীত যে এসে গিয়েছে এটাই হয়তো তার প্রমাণ। উঠে বসে জানালাটা খুলল অন্তরা, কম্বলটা আরেকটু টেনে পা দুটো ঢেকে দিল। বাইরে আলো ফুটেছে ভালো করে, তবে গাছগাছালিতে ভরপুর থাকে অতটা আলো গাছের পাতা ভেদ করে আসতে পারছে না। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বাড়িগুলো আসলেই খুব সুন্দর। কি রে, কি ভাবছিস? কফিটা তো ঠান্ডা হয়ে গেল। মামাতো বোন জেরিনের ডাক শুনে ধ্যান ভাঙে অন্তরার। সত্যিই তো, সেই কখন মা কফিটা রেখে গিয়েছে কে জানে, প্রায় ঠান্ডা হয়ে যাচ্ছে। অন্তরা মগটা হাতে নিয়ে একটা চুমুক দেয়। এত মিষ্টি আবহাওয়ায় শীতের সকালে এক কাপ কফি যেন দিনটাকে পুরো রিফ্রেশ করে দেয়। তোরা খুব লাকি। এমন মনে হওয়ার কারণ? এই যে এত সুন্দর গ্রামীণ পরিবেশে থাকতে পারছিস। আমাদের ঢাকা শহরে কি আর এমন পরিবেশ দেখা যায়? উদাস হয়েছিস? থাক, যখনই সময় পাবি বেড়াতে আসবি এখানে। আব্বুর এখানেই এক অফিসে ট্রান্সফার হয়েছে কয়েক মাস আগে। প্রথমে বেশ রাগ করেছিলাম আব্বুর উপর, এই জঙ্গলে থাকবো কি করে তা ভেবে। তবে এখন আমি নিজেই এই জায়গাটার প্রেমে পড়ে গিয়েছি। শুধু জায়গা নাকি মানুষগুলোরও? তার বলতে এখানকার উপজাতিরা বেশ মিশু। তাদের সংস্কৃতি আমাদের থেকে অনেকটা ভিন্ন। আমাদের এই পাহাড়ি এলাকায় ত্রিপুরা জনগোষ্ঠী বেশি, তাদের পোশাকও বেশ ভিন্ন। দুবনের গল্পর আসরের মাঝে গরম গরম হরেক রকমের পিঠা নিয়ে হাজির হয় জবা। জেরিনের মা আর অন্তরার আহ্লাদের নাম মামি। একটা মিষ্টি হাসি দিয়ে সে বলতে লাগলো, দুজন কি শুধু গল্পই করে যাবি নাকি কিছু দানাও পেটে দিবি? দুজনে ফ্রেশ হয়ে পিঠা খেয়ে নে। অন্তরা হাঁ করে পিঠার দিকে তাকিয়ে আছে। ভাবা পিঠা থেকে শুরু করে চিতই পিঠা হোক বা পাটি সাপটা, প্রায় নিম্নে 10 পদের পিঠা হবেই। কিছু পদ তো কখনো দেখাও হয়নি, হয়তো এখানকার লোকালদের থেকে শেখা। উফ মা, তুমি রক। পিঠা খেতে খেতে বলতে লাগলো জেরিন। জবা অন্তরার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, খাওয়া শেষ করে জেরিনকে নিয়ে ঘুরতে বের হবি। একা একা গতকালের মতো গিয়ে হারিয়ে যাবি না কিন্তু। তোর কোন ফ্রেন্ডকে চিঠি দিবি বলেছিলি না? চিঠিটাও ডাকঘরে ফেলে আসিস। অন্তরা ভাবা পিঠা খেতে খেতে বলতে থাকে, আচ্ছা মামি, এখানে আশেপাশে কোথাও কি ক্যাম্পিং হচ্ছে? হ্যাঁ, কেন? তাদের কয়েকজনকে আমি চিনি।
কিসের ক্যাম্পিং হয় এখানে? কিছু ছেলেমেয়েরা প্রায় এখানে ক্যাম্পিং করতে আসে, ছোটোখাটো অনুষ্ঠানও করে, ঘুরে বেড়ায়, আনন্দ করে, আর সাথে করে কিছু ত্রাণ সামগ্রিক নিয়ে আসে। কোনো বেসরকারি এজেন্টের সাথে হাত আছে হয়তো। পরে সারা পাহাড়ি এলাকা ঘুরে ঘুরে উপজাতি আর কিছু পরিবারদের সাহায্য করে। বাহ, ভালোই তো। জেরিনের দিকে ফিরে অন্তরা আবার বলতে থাকে। আমাকে আজ সেখানে নিয়ে চল তো। চিঠি ফেলা হলে ঘুরেও দেখবো জায়গাটা। জেরিন আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধতে বাঁধতে বলে। চল নিয়ে যাই, রেডি হ। অনেক বড় বড় পাহাড়ের উপরে উঠবো কিন্তু। তারপর জবার দিকে তাকিয়ে বলতে থাকে। মা, আজকে সারাদিনে কিন্তু ফিরবো না, ছবি টবিও তুলতে হবে। কিছু খাবার পানি একটু প্যাকিং করে দাও তো। খোলা চোখখানা করো বন্ধ, বাতাসের ঠান্ডা গন্ধ বয়ে বেড়ায় ঘরেরও বাহিরে। আসো ছোট্ট একটা গান করি, যাতে ঘুম পাড়ানি মাসি এসে পাশে বসে হাতখানা দেবে কপাল ভরে। ভয় নেই, আছি আমি পাশে, হাতখানা ধরে আছি হেসে, কোলেতে আমার মাথা তোমার। ও ভাইয়া, পুরো ফাটিয়ে দিয়েছিস। সবার মাঝে চিল্লিয়ে কথাটা বলে উঠল ফারিয়া। ফারহান গিটার পাশে রেখে মুচকি হেসে বোনের দিকে তাকায়। ক্যাম্পের সবাই বেশ জোর করছিল ফারহানকে গিটারের সুর তুলতে। খুব ভালো গাইতে পারে ছেলেটা। আশেপাশে বাচ্চারা সবাই তাকে চকলেট আঙ্কেল বলে ডাকে। ফারহান যখনই আসে বাচ্চাদের সবার জন্য কিটক্যাট, ক্যাডবেরি, নানান চকলেট নিয়ে আসে। আরিয়ান ফারহানের কাঁধে হাত রেখে ওকে বলতে থাকে। তোরেই কপাল, বাচ্চাদের কাছে তুই চকলেট আঙ্কেল আর রাস্তাঘাটের সুন্দরী মেয়েদের কাছে চকলেট বয়। কেউ কেউ তো বিনা কারণে তোর ব্রাইডাল গাউনের শোরুম থেকে ড্রেস নিয়ে যায় তোকে দেখতে, আর আমাকে দেখ। ফারহান এবার আরিয়ানের কানটা জোরে টেনে বলতে থাকে। খাবারের পার্সেলগুলো যে সবাইকে দিতে বলেছিলাম তা না করে এখনও মেয়ে পটানোর চিন্তায় বসে আছিস? আর তুই কি কম হ্যান্ডসাম নাকি? এখন সিঙ্গেল মেয়েরা কি সুস্থ হওয়ার পরও তোর মতো সার্জেনের কাছে এসে খামাখা নিজের সার্জারি করাবে? আরিয়ান আহ করে উঠল ব্যথায়। বেশ জোরে কানটা ধরেছে ফারহান। আরিয়ান কিছুটা দূরে গিয়ে একটা গাছের নিচে বসে বলতে লাগলো। এত ফেমাস সার্জান হয়েও একটা মেয়ে পটাতে পারলাম না। পটানোর স্কিল আমার এত বাজে, তা তোর জীবন কবে যে কোনো নারী আসবে সেটাও ভেবে দেখ। ফারহান নিজের শার্টের হাতা ভাঁজ করতে করতে বলে। ফারহান আহমেদের মনে জায়গা করতে পারবে এমন মেয়ে এখনও হয়তো সৃষ্টিকর্তা বানায়নি। তাছাড়া মহাপুরুষ হতে গেলে নারীদের থেকে দূরে থাকাটাই শ্রেয় মনে করি। তোর এই ধারণাটা হয়তো খুব শীঘ্রই বদলাতে পারে ফারহান। পরিচিত কণ্ঠ পেয়ে দুজনেই পাশ ফিরে তাকাতেই দেখে ওরও একটা চায়ের ফ্লাক্স আর দুটো অন টাইম প্লাস্টিকের কাপ নিয়ে এসেছে। মুচকি হেসে দুই পিচিকালের ফ্রেন্ডকে চা দিতে দিতে সে বলতে লাগলো। তুই হয়তো ভুলে যাচ্ছিস ফারহান, প্রত্যেক সফল পুরুষের পেছনে কিন্তু একজন নারীরই হাত থাকে। যেদিন প্রেমে পড়বি সেদিন বুঝবি মেয়ে মানুষ কেমন। সব কিছু যেমন নতুন করে সৃষ্টি করে সাজিয়ে দিতে পারে, তেমনি ধ্বংসও করে দিতে পারে। ধ্বংস কতটুকু করতে পারে জানি না, তবে আমার অগোছালো প্যারাময় লাইফটাকে গোছাতে একজন নারীর প্রয়োজন, খুবই প্রয়োজন। কথাটা বলেই উঠে গিয়ে আর একটু হাঁটতে থাকে আরিয়ান। লক্ষ্য ক্যাম্পে ফেরা। মাঝপথে একটা বড়ই গাছের নিচে দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিতে থাকে আরিয়ান। কেমন যেন হঠাৎ একটা রোমান্টিক সাহিত্যিকভাবে ডুবে যায় ছেলেটা। ফারহান ওর কাণ্ড কারখানা দেখে মজা করে ওকে বলে। যা দিলাম দোয়া করে, এখনই তোর উপর আল্লাহ তোর প্রিয়তমাকে টুপ করে ফেলে দিক। বলতে দেরি হঠাৎ করে গাছ থেকে টুপ করে আরিয়ানের গায়ে কি যেন পড়তে দেরি হয়নি। আরিয়ান বেচারার সাথে সাথে দাঁড়ানো থেকে শুয়ে পড়েছে, প্রায় চ্যাপটা হয়ে যাওয়ার উপক্রম। বেচারা একটা চিৎকার দিয়ে বলতে লাগলো। ও মা গো, বাবা গো, বাঁচাও, আমার উপর আকাশ থেকে হাতি পড়েছে, ও আল্লাহ, আমি শেষ। এই, আমাকে কোন দিক দিয়ে আপনার হাতি মনে হয়? একটা মিষ্টি কণ্ঠ পেয়ে চোখ দুটো খুলে তাকায় আরিয়ান। একটা ফুল হাতার লং টপস পরা মেয়েটা তার উপর পড়েছে, চুলগুলো খোপা করা, তবুও কিছু অবাধ্য চুলগুলো সামনে এসে মুখটা ঢেকে দিচ্ছে। মেয়েটা এক হাতের আঙ্গুল দিয়ে চুলগুলো কানের পিছে গুজে নিল। আরিয়ানের যেন বলতে ইচ্ছে করছে, থাক না, সরাতে হবে না ওইগুলো। তবে মুখের জড়তার কারণে ঠোঁট দুটো যেন তার বিরুদ্ধে গিয়ে চুপ করে আছে। এই যে মিস্টার, কি ভাবছেন?
ছাড়েন আমাকে। এবার আরিয়ানের খেয়াল হলো সে এক হাতে মেয়েটাকে আটকে রেখেছে, সাথে সাথে ছেড়ে হাত দুটো কানে কাছে নিয়ে যায়। যেন গাড়ির উপর থেকে সরে উঠে দাঁড়ায়। অরু তাড়াতাড়ি এসে আরিয়ানকে উঠতে হেল্প করে। দোস্ত, তোর কোমর ঠিক আছে? সার্জার নিজের কোমর ভাঙা হলে অপারেশন করে রোগী সুস্থ করবে কি করে? আরিয়ান কোমরে হাত দিয়ে কিছুটা বিরক্তি নিয়ে তাকায় অরুর দিকে। অরু মুখে হাত দিয়ে হাসি আটকানোর চেষ্টা করছে। ফারহান এবার কাছে এসে জেরিনের দিকে তাকিয়ে বলে, তুমি রিয়াদ আঙ্কেলের মেয়ে না, যে কয়েক মাস আগে এখানে বদলি হয়ে এসেছে? জেরিন এতক্ষণ ফারহানকে খেয়াল করেনি, তবে এখন দেখে চিনতে পেরেছে। ফারহানের সাথে তার বাবার ভালো সম্পর্ক, প্রায়ই দেখা করতে যায় তার বাবার সাথে। জি ভাইয়া। তুমি আকাশ থেকে পড়লে কি করে? আকাশ থেকে না, গাছ থেকে। ওই মাথা মোটার বড়ই খেতে মন চেয়েছিল, তাই উঠে পড়েছিলাম, কিন্তু পায়ে কাটা ফুটতে পড়ে গিয়েছি। ভাগ্য ভালো নিচে পড়িনি। ফারহান পাশে তাকিয়ে দেখে গাছের একটা বড় চেরি গাছের নিচে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। চেরি গাছের গোলাপি পাপড়িগুলো সমান ছন্দে ঝরে পড়ছে মেয়েটার উপর। এই পুরো পাহাড়ি এলাকায় শুধু এখানে এই একটা ব্যতিক্রম গাছ আছে। ক্যামেরা দিয়ে পাখির ছবি তুলছে মেয়েটা, চুলগুলো ছাড়া, একটা লং স্কার্ট আর ফুল হাতা শার্ট পরা, গলায় মাফলার পেঁচানো। দেখি তো এখানকার মনে হচ্ছে না, দূর থেকে চেহারা অস্পষ্ট। তুমি তো ঠিক আছো, কিন্তু আমার কোমর যে শেষ। আরিয়ানের কথায় সবাই আবার তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। সরি ভাইয়া, আপনি যে নিচে ছিলেন একদম খেয়াল করিনি। অনেকটা অনুতপ্তের সুরে কথাটি বলে জেরিন। আরিয়ান সাথে সাথেই বলে ওঠে, কোমর ভেঙেও এতটা ব্যথা পাইনি যতটা ভাইয়া ডাকটা শুনে পেয়েছি। আরও কিছু বলতে যাবে, ফারহানের চোখের দিকে তাকিয়ে বলতেও পারে না। এমন সময় অন্তরাও ওদের দেখে হাত নাড়াতে থাকে। ওরও অন্তরাকে দেখে চিনে নেয়। আরে ও তো কালকের মেয়েটা, ওই যে নীল শাড়ি পরা ছিল, বেশ মিষ্টি তাই না রে? কথাটা ওরও ফারহানের হাতে একটা ধাক্কা দিয়ে বলল। ফারহান ভুরু কুচকে অন্তরার দিকে তাকিয়ে ওরুকে বলল, তা তুই আমাকে কেন বলছিস? আমি কি করব? না মানে, যাই হোক, তোর সাথে তো আগেই পরিচয়। দিন গড়িয়ে এখন বিকেল, সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে প্রায়। আজ 4টা দিন অন্তরা ক্যাম্পের সবার সাথে নানান জায়গায় ঘুরে বেরিয়েছে। নিজেও বাচ্চাদের সাথে খেলা করেছে খুব। ফারহান প্রথমে ওদের সাথে নিতে না চাইলেও ওর জড়াজড়িতে রাজি হয়েছিল, তবে মেয়েটা কাজের বই কি। অন্তরা, তুমিও এই ড্রেসটা ট্রাই করো না। ওর ডাকে বাচ্চাদের ছেড়ে তার দিকে তাকাই অন্তরা। আজ আবার এখানে অনেকেই ত্রিপুরা উপজাতিদের পোশাক পরেছে। মেয়েদের একটা স্কার্ট জাতীয় কিছু একটা নিচে পরতে হয়, উপরে একটা ফতুয়ার মতো পোশাক, গলায় আর মাথায় আবার তাদের মতো সাজিয়ে অলংকার দেওয়া। এখানকার উপজাতিরাই নিজ হাতে সাজিয়ে দিয়েছে জেরিন, ফারিয়া আর অরুকে। অরু চাই অন্তরাও সাজুক। অন্তরা কিছুক্ষণ পোশাকগুলোর দিকে তাকিয়ে থেকে অরুকে বলে, পরবো, কিন্তু এত ভারী গহনা আর এত ভারী কাপড় পরে হাঁটতে পারবো তো? আরে আলবাত পারবে। পরে যাই যদি? সিনেমার মতো কোনো নায়ক এসে ধরে ফেলবে। এবার চটজলদি কাপড়গুলো পরে এসো। আর ওই যে আপুটাকে দেখছো, সে আলতা দিয়ে, কাজল দিয়ে, আরও কি কি আছে তার কাছে, ওগুলো দিয়ে সাজিয়ে দিবে। এনাদের ট্রেডিশনাল সাজ আমার কাছে খুব ভালো লাগে। অন্তরার কথা বাড়ালো না, একটা ক্যাম্পে ঢুকে কাপড় পরতে লাগলো। কি ওজন রে বাবা! নিজে নিজে বলতে লাগলো সে। হঠাৎ মনে হলো কে দেখছে ক্যাম্পের পিছে কারোর ছায়া। কে এখানে? কিছুটা জোরেই কথাটা বলে উঠল সে, তবে নিমিষেই ছায়াটা উধাও। অন্তরা তাদের ক্যাম্প থেকে বেরিয়ে এলো। কাউকে না পেয়ে ভাবলো হয়তো মনের ভুল, তবে কাছে আরেক ক্যাম্পের পাশে বসে ফারহান কিছু করছে। অন্তরা ভাবলো তাকে জিজ্ঞেস করবে কিনা এখানে কারোর আসার কথা। পরে নিজে নিজে বলল, থাক মাবুদ, কিছু বলতে গেলে না জানি পরে রাগ হয়ে যায়। লোকটা যে খারাপ তাও না, তবে কিছুটা অ্যাটিটিউড নিয়ে চলে। সবার সাথে থাকলেও একা একা হঠাৎ দূরে গিয়ে রং তুলি দিয়ে স্কেচবুকে কিছু আঁকতে থাকে। দেখার ইচ্ছে থাকলেও আমার বলার সাহস নেই।
যদি বকা দেয়? এসব ভেবে অন্তরা আবার অরুদের কাছে যায়। সাজগোজ করাটা যে এখনো বাকি। শীতকাল মানে বিকাল হতে না হতেই সন্ধ্যা নেমে যাওয়া। জেরিন সাথে থাকায় অন্তরা ঠিক করেছে আরও কিছু সময় পর বাড়ি ফিরবে। অবশ্য জেরিন সাথে থেকেও সাথে কোথায়, আরিয়ানের সাথে একটু বেশি ঘনিষ্ঠ লাগছে মেয়েটাকে। একা একা আলাদা ফুসুর ফুসুর ডালমেকুচ কালাহি। তবে আরিয়ান ছেলেটাকে খারাপ মনে হয়নি একবারও তার। হ্যাঁ হ্যাঁ, তারপর? বেশ আগ্রহ নিয়ে হাসতে হাসতে আরিয়ানকে জিজ্ঞেস করলো জেরিন। আরিয়ানও তার মিথ্যা প্রথম প্রেমের গল্প বলতে লাগলো। তারপর তারপর আর কি বলবো, আমার তৎকালীন প্রিয়তমা রাগ ভাঙাতে লম্বা একটা মেসেজ সেন্ড করি, কিন্তু উল্টা সে আমায় ব্লক মেরে দিল। কি লিখেছিলেন? দেখেছিলাম প্রতি রাতে আগে ভাগে ঘুমানো কথা বলে তোমায় ঘুম পাড়িয়ে সারা রাত জেগেছি, কত মেয়ের সাথে কথা বলেছি, চ্যাটিং করেছি, তবুও তোমাকে ডিস্টার্ব করিনি। কেন জানো? যাতে তোমার রাত জাগতে না হয়, শরীর ভালো থাকে। তোমার সাথে তুমুল প্রেম থাকা সত্ত্বেও অন্য মেয়েদের সাথে টং দোকানের চা, ফুচকা, ঝালমুড়ি কত খেয়েছি, তোমাকে নিইনি যেন অসুখ হলেও অন্য মেয়ের হয়, তোমার না হোক। সবসময় সুস্থ থাকো প্রিয়। ফেসবুকে একটা পোস্টে এমন দেখে লিখেছিলাম, তাও আমায় ব্লগ মেরে দিল। আমি শেষ, পেট খিল ধরে গিয়েছে। ঘন কুয়াশা আচ্ছন্ন পরিবেশে সবাই এখন আড্ডা দিতে ব্যস্ত। একটা বড় পাহাড়ের পাশে একটা খোলা মাঠ, ঠিক মাঝ বরাবর কিছু কাঠ জড়ো করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তার আলোয় ছড়িয়ে পড়ছে চারপাশে। চারিদিকে গোল হয়ে বসেছে সবাই। কিছুক্ষণ গল্প করে ক্যাম্পে ফেরা হবে। ওরু এসে সবাইকে ঘুরে ঘুরে চা দিচ্ছে। মেয়েটা সত্যি খুব ভালো। সবার খেয়াল রাখবে। যাদের কফি পছন্দ তারাও এখন এক কাপ গরম চায়ের স্বাদ নিচ্ছে। শুধু অন্তরা ছাড়া, সে শুধু কফি নেশায় আসক্ত। ফারহান, একটা গান শোনাতো, এইভাবে সবাই আবারও কবে আড্ডা দিতে পারবো কে জানে। আরিয়ানের কথায় ফারহান তার চোখটা সরিয়ে গিটারটা হাতে নেয়। এতক্ষণ অন্তরাকে কিছুটা লুকিয়ে লুকিয়ে দেখছিল সে। মেয়েটাকে এমন সাজে বেশ মানিয়েছে। অন্য সময় হলে হয়তো না করে দিত, তবে ঠিকই তো। আবার কবে আসা হয় না হয় ঠিক নেই। ফারিয়াও বলে উঠল। শোনা না ভাইয়া একটা। ফারহানও সবার রিকোয়েস্টে সাইডে গাইতে লাগলো। ওই দূরে চলো না নীল আকাশে হারিয়ে যাই তোমার হাতটি ধরে, পায়ে পায়ে ঘুঙুর পায়ে হারিয়ে তুমি, কাশবনের মৃদুল বাতাসে হয়েছি, চলো না হারিয়ে যাই তোমায় নিয়ে, কোনো নাম না জানা ওই অজানা শহরে, চলো ওই দূরের আকাশটাকে বলতে চাই আমি তোমার হাতটা ধরে। আপু, আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। কথাটা বলেই অন্তরা কাঁধে ব্যাগটা নিয়ে ক্যাম্প থেকে বেরিয়ে এলো। পোশাক পাল্টানো শেষ। ফারিয়া সাথে সাথেই বলে উঠল। তোমার সাথে হয়তো আমাদের দেখা হবে না, তুমি এক কাজ করো, তোমার মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে যাও, মাঝে মাঝে কথা হবে। অন্তরা মুচকি হেসে বলে। তোমরা সবাই খুব ভালো, তোমাদের আমিও খুব মিস করব, কিন্তু মোবাইল নাম্বারটা দেওয়া যাবে না। ওরু পাশ থেকে বলে উঠল। কেন? জেনে তো দিয়েছে। কারণ এই কম সময়ে তোমরা আমার খুব কাছের হয়ে উঠেছো, আর আমি চাই না রেগুলার মেসেজে কথা বলে এই সুন্দর সম্পর্কটার মাঝে দূরত্ব তৈরি করতে। মানে খুব সহজ। এই ধরো, ফোনে কথা বললে স্বাভাবিক, মাঝে মাঝে গল্প গুজব করা হবে তোমাদের সাথে, ছবি দেওয়া নেওয়া হবে, ভিডিও কলেও কথা বলা যেতে পারে, আর ব্যস্ততার মাঝে সামনাসামনি আর দেখা করা হবে না। এজন্যই তো ফোন নাম্বার চাচ্ছি। আর আমি এই জন্যই দিচ্ছি না। তার থেকে ভালো আমরা চিঠিতে কথা বলবো। এক একটা চিঠির জন্য অনেক সময় অপেক্ষা করব, খুব আবেগ নিয়ে লিখতে পারবো, আর সময় হলে ব্যস্ততার মাঝেও দেখা করব। বাহ, কি চিন্তা তোমার। বাকিরাও পাশে দাঁড়িয়ে ওদের কথা শুনছে। ফারহান একবার ওদের দিকে তাকিয়ে আবার নিজের কাজে মনোযোগ দিল। একটু পর অন্তরা আর জেন এক এক করে সবার থেকে বিদায় নিল। অন্তরা কালে শহরে ফিরবে। শেষে অন্তরা ফারহানের কাছে আসে, তবে কি বলে কথা শুরু করবে বুঝতে পারছে না। যদি আবার রেগে যায়, কেন জানি লোকটাকে একটু একটু ভয় হয় ওর। কিছু বলবে? খুব ঠান্ডা গলায় কথাটা বলল ফারহান। এক হাতে ফোন টিপছে, আর এক হাতে সামনে ছিলকি চুলগুলো ঠিক করছে। দৃষ্টি এখনও ফোনের ডিসপ্লের দিকে। অন্তরা কিছুটা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ধন্যবাদ। ফারহান তার দৃষ্টি এবার ফোনের থেকে সরিয়ে অন্তরার দিকে নিল। এই চোখ যেন যে কাউকে বসিয়ে আনতে পারে। অন্তরার সারা শরীর শীতের ছোঁয়ায় কিছুটা কেঁপে উঠল। না,
এই চোখে বেশিক্ষণ চোখ রাখা তার পক্ষে সম্ভব না। অন্তর অন্যদিকে দৃষ্টি সরিয়ে নিল। মেয়েটার অদ্ভুত আচরণ কেন জানি খুব ভালো লাগছে ফারহানের। নিজের ঠোঁটের রেখাটা কিছুটা প্রশস্ত করে সে প্রশ্ন করে, কেন? আপনার কারণেই যে সবার সাথে পরিচয় হলো তাই। আর তাছাড়া এই ক্যাম্পেইনের শুরুটাও নাকি আপনার করা। খুব সহজ ভাষায় উত্তর দিল অন্তরা, আর এক মুহূর্ত দেরি না করে চলে আসলো সেখান থেকে। ফান একটা শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। আর কয়েকটা দিন থেকে গেলেও পারতেন। বেশ অভিমান সুরে কথাটা বলল জবা। অন্তরা মা সব গোছাতে গোছাতে বলল, আবার সময় করে আসবো বোন। আর এখন কেন তাড়াহুড়া করে বাড়ি যাচ্ছি তা তো তুমি জানোই। ছেলেটা খুব ভালো। কোন ছেলে খুব ভালো মা? অন্তরের কণ্ঠ পেয়ে থেমে যায় তার মা। জবাকেও ইশারা দিয়ে বলে কিছু না জানাতে, নয়তো আর বাড়িতে যেতে চাইবে না মেয়েটা। আরে অন্য কথা বাদ দে, তুই রেডি হ তাড়াতাড়ি। এক্সাম দেওয়া শেষ, লম্বা একটা ছুটি পেয়েছি, একটু বেড়াবো তা না। আর তুমি এখন বাসায় যেতে চাচ্ছ? এবার চল, একটা কাজে যাচ্ছি। আবার আগামী সপ্তাহে কুয়াকাটা নিয়ে যাব তোকে। কুয়াকাটার কথা শুনে অন্তরের মুখে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে। খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, সত্যি মা, নানু বাড়ি যাবো আমরা? মা তার মাথা নাড়িয়ে মেয়েকে জবাব দেয় তারা যাবে। অন্তরার এখন আর বাড়ি ফিরতে সমস্যা নেই। তারা রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। সময়টা এখন মধ্যরাত। বেলকনিতে একটা ছোট ডিম লাইট জ্বালানো। একটা চেয়ারে বসে কফির কাপে চুমুক দিচ্ছে আর রাতের নীরব পরিবেশটাও উপভোগ করছে অন্তরা। আশেপাশের সবগুলো ফ্ল্যাট একদম অন্ধকার। মনে হচ্ছে পুরো নিস্তব্ধ শহরে সে একাই জেগে আছে। এই একটা ছোটবেলার সমস্যা তার। রাতে ঘুম ভাঙলে আর ঘুমই আসে না। তাছাড়া ইদানিং হঠাৎ হঠাৎ বেশ মাথা ব্যথা করে তার। ওষুধ খেলেও সারার নাম নেই। জেনকে গল্প করার জন্য সাথে নিয়ে এসেছে, কিন্তু সে এখন পুরো ঘুম। পরশু ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠানে কি পড়ে যাবে তা নিয়ে তার কত চিন্তা, অথচ ভার্সিটির ছাত্রী হলো অন্তরা। কথায় আছে না, যার বিয়ে তার খবর নেই। পাড়াপড়শির ঘুম নেই। সকাল সকাল উঠে জেন রেডি হচ্ছে। মেয়েটা সাজতে যে কত ভালোবাসে বলার বাহিরে। শাড়ি চুড়ি পরে এমন সাজ দিয়েছে যেন ডেটে যাচ্ছে। অন্তরাও বসে বসে চানাচুর খাচ্ছে আর ওর তামাশা দেখছে। আচ্ছা, তোর তো ড্রেসের অভাব নেই, আজ শপিং করতে না গেলে হয় না? অন্তরের কথা শুনে রাগী চোখে তাকায় তার দিকে জেরিন। দেখ, তোদের ভার্সিটির পাশেই একটা শোরুম খুলেছে নানান গাউনের, খুব সুন্দর। তার জন্যই মূলত এসেছি। মানে? মানে তোদের অনুষ্ঠান দেখার ইচ্ছেও আমার ছিল, কিন্তু ওই শোরুমের ড্রেসের পেজ আমি ফেসবুকে দেখেছি, খুব সুন্দর। তুই কি এখন ব্রাইডাল গাউন কিনবি? আরে না না, নর্মাল কয়েকটা গাউন কিনবো, তোকেও গিফট করবো একটা। টাকা পাবে কোথায়? ইটস সিক্রেট। অন্তরা আর কথা বাড়ল না। সে টু পিসের সাথে ম্যাচিং ওড়না মাথাসহ গলায় পেঁচিয়ে কাঁধে ব্যাগটা ঝুলিয়ে নিল। জেরিনও রেডি। বাসা থেকে বেরিয়ে একটা রিকশায় করে রওনা দেয় গন্তব্যস্থলে। কিছুক্ষণ পর একটা শোরুমের সামনে এসে থামে রিকশাটা। অন্তরা হাঁ করে তাকিয়ে আছে শোরুমটার গ্লাসের দিকে। বাইরে থেকে কত সুন্দর সুন্দর ড্রেস দেখা যাচ্ছে। ভিতরে গিয়ে জেরিন এটা ওটা দেখা শুরু করেছে। সেখানকার ওয়াকাররা এসে এটা ওটা সাজেস্ট করছে ওদের। পরে দেখতেও বলছে তারা। জেন একটার পর একটা পার্টি গাউনগুলো ট্রাই করছে। অন্তরা নিজের মতো ঘুরে ঘুরে পুরো হলরুমে সব ড্রেসগুলো দেখছে। হঠাৎ একটা ড্রেসে চোখ আটকে যায় অন্তরার। একটা হালকা পিঙ্ক কালারের গাউন সাজিয়ে রাখা হয়েছে একটা কোনায়। চারপাশে লাল সাদা গোলাপ দিয়ে জায়গাটা সাজানো। ইস, ড্রেসটা পরে এই ব্যাকগ্রাউন্ডে কয়েকটা ছবি তুলতে পারলে ভালো হতো। ম্যাম, আপনি কি এই ড্রেসটা ট্রাই করতে চান? একজন কর্মচারী কণ্ঠে পিছন ফিরে তাকে অন্তরা সাথে সাথে বলে, না, দেখে তো খুব এক্সপেন্সিভ মনে হচ্ছে, আমি এত টাকা দিয়ে এটা কিনতে পারবো না। সমস্যা নেই ম্যাম, এই ড্রেসটা আমাদের এই শোরুমের ওনার নিজেই ডিজাইন করা। এই স্যারের নিজের ডিজাইন করা প্রথম কোনো ব্রাইডাল ড্রেস। সেই উপলক্ষে এটাকে 1 মাসের জন্য কিছুটা ডিসকাউন্টে বিক্রি করা হবে। কিন্তু আমি আসলে আমার বোনের জন্য ড্রেস কিনতে এসেছি, আমার কেনার ইচ্ছে নেই। তাছাড়া আমরা কিনলেও এতটা গর্জিয়াস কিনবো না। তাতে কি ম্যাম, আপনারা আমাদের ক্লায়েন্ট, আপনারা চাইলে অন্তত পরে দেখতে পারেন।
অন্তরা কিছুক্ষণ চুপ করে ড্রেসটার দিকে তাকিয়ে থাকলো। তারপর ভাবলো একটু পরে দেখতে আর কি সমস্যা। ড্রেসটা নিয়ে চেঞ্জিং রুমে গিয়ে পরিধান করে আসলো। বাইরে বের হয়ে লুকিং গ্লাসের দিকে তাকে একটা হাসি মাখা মুখে কয়েকটা ছবি তুলে নিল। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা কি ওই ফুলগুলোর ওখানে গিয়ে কয়েকটা ছবি তুলতে পারি? শিওর ম্যাম। অন্তরা তাড়াতাড়ি সেখান গিয়ে বসে পড়ে। দেখতে কোনো পরীর থেকে কম লাগছে না। এই টাইপের কিছু ড্রেস পরলে সব মেয়েকেই অনেকটা সুন্দর লাগে। হাউ ডেয়ার ইউ গাইস, আমার অনুমতি ছাড়া ড্রেসটা শোরুমে সেল করতে কে পাঠিয়েছে? অনেকটা কর্কশ কণ্ঠে কথাটা বলল ফারহান। রুমের বাকি সবাই ভয়ে চুপচাপ দাঁড়িয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। একজন আরেকজনের চোখের দিকে তাকাচ্ছে শুধু। সবাইকে চুপ করে থাকতে দেখে ফারহানের মেজাজ আরও বিগড়ে যায়। দুজন মেয়ে কর্মচারীকে সাথে আসতে বলে তাড়াতাড়ি নিচতলায় নামতে থাকে ফারহান, আর রাগী গলায় বলে ওঠে, তোমরা জানো আমি ড্রেসটা নিজে কতটা ইফোর্ট দিয়ে এমন স্পেশাল ডিজাইনে বানিয়েছি। একজন নামকরা বিজনেসম্যানের মেয়ের বিয়ের জন্য তিনি অর্ডার করেছিলেন। এখন অবধি ড্রেসটার কোনো কপিও বানানো হয়নি। আমাদের রেগুলার ক্লায়েন্ট উনি। এখন ড্রেসটা ওনার কাছে পাঠানোর আগেই অন্য কোনো ডিজাইনার যদি নকল করে বাজারে সেল করে ফেলে, এটা তিনি ইউনিক কোনো ড্রেস না পেলে আমাদের পথে বসাবে। ডু ইউ গেট ইট? ভয়ে ভয়ে একজন মেয়ে কর্মচারী বলে উঠল, আজ সকালে গাউনটাকে নিচতলায় সেল করার জন্য নেওয়া হয়েছে। এখন অবধি তেমন কেউ দেখেওনি, শুধু কি? একটা মেয়ে ড্রেসটা ট্রাই করে দেখেছে এখন। ফারহান আর কিছু না বলে দ্রুত নিচতলায় স্পেশাল গাউনের কর্নারে চলে গেল। তবে রুমের দরজার গ্লাসটা খুলতে গিয়ে হঠাৎ থেমে যায় সে। একটা পরি যেন চেরি ব্লসমের পাতাগুলোর মাঝেই বসে আছে, এদিক ওদিক চোখ বুলিয়ে দেখছে। এক মুহূর্তেও দেরি হয় না তার অন্তরায়কে চিনতে। কিছু সময় এভাবেই দাঁড়িয়ে থাকে ফারহান। সময়টা যেন থমকে গিয়েছে। কিছু বলছেন না যে? আমরা ওনাকে গিয়ে ড্রেসটা খুলতে বলবো? একজন মেয়ে কর্মচারীর আওয়াজে চোখ সরাই ফারহান। কিছু সময় ভেবে বলে, থাক, বলতে হবে না। একটু পর তাদের কেনাকাটা হলে ড্রেসটা আবার আমার কেবিনে দিয়ে আসবে। তবে স্যার, যদি ওই ম্যাম ড্রেসটা চুজ করে ফেলে? সবাই ওর কথা মতো চলে গেল। ফার্ন কিছু একটা ভেবে ফোনটা বের করে অন্তরের একটা ছবি তুলে নেয়। তারপর ও দেখার আগে সেখান থেকে চলে যায়। আজ অনেক কেনাকাটা হলো বল। খুব আনন্দে নিয়ে কথাটা বলে জেরিন। অন্তরা কিছু না বলে হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছি আমরা এখন? কথা বলিস না কেন? গেলেই দেখবি। একটা ডাক বাক্সের সামনে এসে থামে অন্তরা। দুটো নীল খাম ভরে দুটো চিঠি ফেলে দেয় ডাক বাক্সে। জেন বুঝতে পারলো এখানে কেন আসতে চেয়েছে তার কাজিন। কিছুটা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই অন্তরা বলে ওঠে, ওরু আপুদের বাড়ি নাকি সিলেটে। একটা চিঠি তার জন্য দিলাম, আরেকটা ফারিয়ার জন্য। জানিস, ফারিয়া বলেছিল ওরাও ঢাকাতেই থাকে, ঠিকানা দিয়েছিল, সেখানেই পাঠালাম চিঠিটা। ও, গিয়ে দেখা করবি একদিন? আমি তো উল্টোটা ভাবছি। ওকে ইনভাইট করলাম, বলেছি আন্টিকে নিয়ে বেড়াতে আসতে। তার ভাইকে করিসনি? অন্তরা একটু চুপ করে থেকে বলল, না, ছেলে মানুষ এসে কি করবে। এখন চল তো। না রে, তুই এই শপিংগুলো নিয়ে বাসায় যা, আমার একটু কাজ আছে। জেনের কথা শুনে একটু সন্দেহ নিয়ে তাকায় অন্তরা। এভাবে কি দেখছিস? যেতে বললাম তো। আর এমন তো নয় যে আমি এখানে কিছু চিনি না। কিন্তু আরে থাম না, এমন জেরা করিস না। সন্ধ্যার আগে বাসায় ফিরে সব বলবো। এখন যা প্লিজ, যা না। অন্তরা কিছু বলার আগে জেন একটা অটো ডেকে ওকে জোর করে উঠিয়ে দেয়। কি একটা ঝামেলা। অন্যদিকে আপনি ভার্জিন তো? অ্যাকচুয়ালি ভার্সিটিতে পড়া অবস্থায় অনেক মেয়ে রিলেশনে জড়িয়ে পড়ে। গভীর মাখামাখি অ্যান্ড দিস সো কল্ড ভালোবাসা শেষ হয় বেডরুমে। তাই শিওর হয়ে নিতে যাচ্ছিলাম আর কি। পাত্রবেশে সামনে বসে থাকা লোকটার কথা শুনে আপাতত লজ্জায় মুখ থমথমি করছে অরুণ। এতটা খোলামেলা কথাবার্তা মোটেও আশা করেনি সে। রাগে মাথাটাও ধরে যাচ্ছে তার। সামনে থাকা শরবতের গ্লাসটা হাতে নিয়ে জোরে ছুঁড়ে মারে ছেলেটার মুখে। আচমকে এমন কিছু যে হতে পারে কিছুটা আন্দাজ করেছিল ছেলেটি। হঠাৎ আরও চিৎকার করে ডাকতে শুরু করে, মা, বড় বাবা। বাড়ির পিছনের বাগানটা বেশ বড়। বাগানের শেষ প্রান্তে একটা পুকুর। পাড়ে গিয়ে দাঁড়ালে দূরে চা বাগান দেখা যায়। পড়াশোনা আর চাকরির খাতিরে গ্রামে আসার সুযোগই হয় না অরুর।
এবার অনেক দিন পর গ্রামে এসেছে, ভাবছে কিছুদিন পরের অনুষ্ঠানে সকল ফ্রেন্ডদের সাথে অন্তরাকেও ইনভাইট করবে সে। না চাইতেও এই বাজে লোকটার বিয়ে করতে হচ্ছে তার, কি অদ্ভুত। এবার গ্রামে আসাটাই যেন ভুল হয়েছে অরুর। কেমন নির্লজ্জ লোক একটা। ছেলেটার নাম আহনাব, দেখতে এত হ্যান্ডসাম, প্রফেশনে ভার্সিটির প্রফেসর, অথচ কথাবার্তায় এমন। তখন রুম থেকে বের হয়ে মা বাবাকে বললেও ওর কথা কেউ বিশ্বাস করেনি। সবাই ভাবছে ও হয়তো বিয়ে করতে চায় না, তাই এমন পাগলামি করছে। আর লোকটাও কেমন, ওর যে তার গায়ে শরবত ঢেলে দিয়েছে একবারও বলেনি, উল্টো বলেছে নিজের হাত ফসকে নাকি পড়ে গেছে। বিরক্তিকর লোক একটা। তবে ওরু জানে না দূর থেকে কেউ তাকে এক অপলক দৃষ্টিতে দেখে যাচ্ছে। চা বাগানের মাঝ থেকে আহনাব তাকে দেখছে আর বলছে, আমি জানি তুমি রাগ করছে শ্যামলাবতী, তুমি কেমন মেয়ে তা আমি জানি। জেনেও তোমাকে একটু বিরক্ত করে দেখলাম, তবে আমায় নিয়ে বেশি ভেবো না। তোমার অভিমান আমি ঠিক ভাঙিয়ে নেব। কিরে, তুই কি বলবি না আমায় কিছু? অন্তরার কথায় টিভি বন্ধ করে ওর দিকে তাকায় জেরিন। জেরিন পাল্টা ওকেই প্রশ্ন করে, কি জানতে চাস? তুই নিজেই জানিস আমি কি জানতে চাই। আচ্ছা বলবো, আগে প্রমিস কর কাউকে বলবি না। আচ্ছা বলবো না, বল। আরিয়ানের সাথে দেখা করতে গিয়েছিলাম। কি? আস্তে, মা শুনলে খবর আছে। আসলে আরিয়ান এখানকার এক হসপিটালের সার্জন, দেখা করতে চেয়েছিল তাই গিয়েছি। ব্যাস, আর বলতে হবে না, বুঝেছি। এই জন্যই এমন সাজ? ডাল মে কুচ কালা হ্যাঁ ভেবেছিলাম, এখন দেখি পুরো ডালই কালা। চুপ থাকতো, আরিয়ানের ফোন এসেছে, বারান্দায় গেলাম। জেরিন আর কিছু না বলে বারান্দায় গিয়ে ফোনটা রিসিভ করলো। ও পাশ থেকে কোনো শব্দ পাচ্ছে না অনেকক্ষণ। এরপর রেগে বলল, কিছু বলবেন নাকি? ফোন কাটবো। আরে না না, ফোন কেটো না, ভাবছিলাম কি বলে কথা শুরু করব। বলেন, কি বলবেন? মুরগি খায় ধান, তুমি আমার জান। কি? না না, কিছু না। আসলে অনেককেই দেখি তার জিএফকে প্রেমের কবিতা শোনায়, তাই তো। এটা আপনার কবিতা? রাখলাম আমি। আরে না, শোনো শোনো, আসলে আমি। আর কিছু বলার আগে জেন ফোনটা কেটে দিল। ও পাশ থেকে আরিয়ান বলতে থাকলো, যাক বাবা, ফোনটা কেটে দিল। এদিকে ফোন কাটলেও জেন হাসতে হাসতে শেষ। কি ফানি লোকটা। এমন সময় কলিং বেলের আওয়াজ পেল দুজনেই। অন্তরার মা বাসায় নেই, পাশের ফ্ল্যাটে গিয়েছে একটু দরকারে। তাহলে এখন কে? জেন রুমে গিয়ে দেখে অন্তরা হাতে একটা বড় পার্সেল নিয়ে দাঁড়িয়ে আছে। এটা কি? জানি না, ডেলিভারি বয় দিয়ে গেল, বলল অন্তরাকে তার নামে পার্সেল আছে। তুই কি কিছু অর্ডার করেছিলি? না তো, খুলে দেখি। অন্তরা পার্সেলটা খুলে দেখে একটা ম্যাজেন্টার কালারের শাড়ি, সাথে সকালের শোরুমের সেই গাউনটা, সাথে ছোট্ট একটা চিরকুট, তাতে লেখা, করবে বলে মনে হয় না, কারণ ওইটা ওয়েডিং ড্রেস। এখন তোমরা তোমাদের কাজে যাও। এই যে মাথামোটা বললেই সম্বোধন করলাম, কারণ তোমাকে আমার শুরুতে কিছুটা গর্দভী মনে হয়েছিল, এখনও মনে হয়, তবে কিছুটা কম। আমার কাছে মনে হয়েছিল তোমাকে শাড়িতেই বেশি মানাবে, তাই একটা শাড়ি গিফট করলাম। আর সকালে এই গাউনটাই তোমাকে অসম্ভব সুন্দর লাগছিল, তাই এটাকেও সাথে পাঠিয়ে দিলাম। এই ড্রেস পরা অবস্থায় তোমার হাসি দেখে হুমায়ুন স্যারের সাহিত্যিক একটা কথা মনে পড়ে গেল। মানুষটা হাসছে, আমি মুগ্ধ হয়ে তার হাসি দেখছি। দেখতে দেখতেই আমার সমস্ত শরীরে ঝিম ধরতে লাগলো। আমি চোখের সামনে নিজের সর্বনাশ দেখতে পারলাম। পরিষ্কার বুঝলাম এই মানুষটাকে ছাড়া অন্য কিছু ভাবা আমার পক্ষে আর সম্ভব না। অন্তরা থ মেরে বসে আছে চিরকুটটা হাতে পেয়ে। ওইদিকে জেন মাথামোটা শব্দটা শুনে হাসতে হাসতে খাট থেকেই পড়ে গিয়েছে। ধর আমাকে। দূরে গিয়ে মর। সকাল সকাল উঠেই দুজনে রেডি হওয়া শুরু করে দিয়েছে। তবে ঘুরে ফিরে সেই দেরি হয়ে গেল। জেন একটা সুন্দর গাউন পরেছে, চুলগুলো খোলা, গর্জিয়াস সাজ। আর অন্তরা গতকাল গিফট পাওয়া সেই শাড়িটা পরেছে, চুলগুলো খোপা করে বেলি ফুল দেওয়া, কানে ঝুমকা, দুহাতে ফুলের কাজরা। রওনা দেওয়ার পরেও প্রায় আধা ঘন্টা পর ওরা ভার্সিটি গিয়ে পৌঁছায়। ইতিমধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। একজন সিঙ্গার গান গাইছে, সব মেয়েরা উল্লাসে ফেটে পড়ছে। যেন খুব হ্যাপি মিস্টার সায়ন চৌধুরীর গান সামনে থেকে শুনতে পেয়ে। অন্তরা প্রথম দেখে চিনতে না পেলেও ওর বারবার মনে হচ্ছে এই ছেলেকে কোথায় যেন দেখেছে। একটু মাথা খাতাতেই মনে পড়ে যায়। আরে ওনাকে তো আমি চিনি,
আমিও চিনি, নতুন গায়ক, খুব ভালো গান গায়। মেয়েরা তো ওর গান বলতেই পাগল। আরে না, সেই হিসেবে না। তোদের বাসায় বেড়াতে গিয়ে প্রথম যেদিন আমি হারিয়ে গিয়েছিলাম, তখন অরু আপুদের সাথে ছিল, ওনাদের ফ্রেন্ড হয়তো। হতেই পারে। এখন চল সিটে বসে পপকর্ন খাই আর গানটা শুনি। শান তার মতো করে গান গাইছে। আশেপাশে সব মেয়েরা ওর নাম ধরে চিল্লাচিল্লি করছে, ছেলেরাও বেশ উপভোগ করছে। তবে শান বারবার ভিড়ের মাঝে একজনকে খুঁজছে, পেয়েও যায়। অন্তরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সে বাকি গানটা শেষ করতে থাকে। অন্তরের বিষয়টা কিছুটা অদ্ভুত লাগছে। শান কি ওর দিকে তাকিয়ে গাইছে, নাকি এটা ওর মনে ভুল? আচ্ছা, কালকে গিফটগুলো কে পাঠিয়েছে? শান নয়তো? গান গাওয়া শেষ হতেই ভার্সিটির সবার সামনে মাঠের ঠিক মাঝ বরাবর গুটিসুটি হয়ে দাঁড়িয়েছে অন্তরা। সবার সামনে এমন কিছু হবে তা তার ভাবনার বাহিরে ছিল। আর শান এখনো অধীর আগ্রহে তার সামনে হাঁটুকে বসে আছে। কি হলো, উত্তর দিচ্ছ না যে? শানের কণ্ঠে আবার বেশ বিব্রত হয়ে যায় অন্তরা। নিজেকে কিছুটা স্বাভাবিক রাখার চেষ্টা করে উত্তর দেয়, দেখুন, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না। শানও নাচুর বান্দা, এত সহজে হাল ছাড়বে না। সে পাল্টা প্রশ্ন করে, কেন সম্ভব না? আমি তো তোমাকে প্রেম করে টাইম পাস করার অফার দিচ্ছি না, সোজা বিয়ের কথা বলছি। তবে সম্ভব নয় কেন? শাইনের প্রশ্নের কোনো সঠিক উত্তর নেই অন্তরের কাছে। ঠিকই তো, ওর মতো ছেলেকে না করা কোনো সুস্থ স্বাভাবিক মেয়ের পক্ষে সম্ভব না। এমনকি এখনও আশেপাশে সব মেয়েরা হিংসেতে চলে যাচ্ছে শাইন কেন ওকে প্রপোজ করলো তাই। তবে অন্তরের মন যে কিছুতেই সায় দিচ্ছে না। এর কারণ কি সেই অপরিচিত চিকট পাঠানো ব্যক্তি, নাকি অন্য কেউ? এই উত্তরটা যে মেলাতে পারছে না অন্তরা। এখন সবার সামনে আর দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব না। এক দৌড়ে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল সে। শানও একটা রহস্যময় হাসি দিয়ে বলল, আমিও দেখি এই মেয়েটা কতটা সময় নিজেকে শায়নের কাছ থেকে দূরে রাখতে পারে। ওরও আজ ফোন করে আরিয়ান, সায়ন, ফারিয়া সবাইকে নিজের বিয়ের দাওয়াত দিয়ে দিয়েছে। সাথে এটাও বলে দিয়েছে বিয়েতে তার মত নেই, কিন্তু পরিবারের চাপে করতে হচ্ছে। তবে সবাই তার সাথে তাল মেলালেও ফারান বরাবরের মতোই আলাদা যুক্তি দেখাচ্ছে। তার মতো ছেলে ভালো, পরিবার ভালো, ওরুর উচিত বিয়ে করে নেওয়া। তাছাড়া ছেলেটার সম্পর্কে সব শুনে ফারানের মনে হচ্ছে ছেলেটা ইচ্ছা করে ওরুর সাথে মজা নিয়েছে একটু। কারণ কোনো ছেলে যদি একটা মেয়ের সম্পর্কে জানারই থাকে, সে তো অন্যভাবেও জানতে পারতো। এভাবে তো দরকার ছিল না। কোনো মেয়ে তো আর যেচে গিয়ে বলবে না তার বয়ফ্রেন্ড ছিল। ওরও পুকুর পাড়ে বসে বসে এসব ভাবছিল। এমন সময় তার বোন অনি দৌড়ে তার সামনে এসে দাঁড়ায়, হাঁপাতে হাঁপাতে বলে, আপু, বাড়ি চলো, দেখো কে এসেছে। বুড়ো কুচকে বোনের দিকে তাকাই ওরও। এখন অসময়ে কে আসবে আবার? বোনকে কিছু জিজ্ঞেস করার আগেই সে বাতাসের বেগে এসে বিদ্যুতের বেগে চলে যায়। বেশ বিরক্ত হয় ওরও। গায়ে ওড়নাটা ভালো করে পেঁচিয়ে বাড়িতে যায় সে। গিয়ে তার মেজাজটা সপ্তম আসমানে পৌঁছে যায়। বিকেলে একা একটা বিল্ডিংয়ের সাথে এসে ঘুরছে অন্তরা। এখনও সকালে সেই শাড়িটা পরা, কেন জানি খুলতে ইচ্ছে করছে না। বারবার মন বলছে সে কি দেখেছে যার জন্য এই সাজ। এখন অবশ্য তার মুখে কোনো সাজ নেই, কানে ঝুমকো নেই, চুলগুলো খোলা। খুব সাধারণের মাঝেও বেশ মোহনীয় লাগছে তাকে। বাঙালি মেয়েদের আসলে শাড়িতেই মানায়। চঞ্চল স্বভাবের মেয়েটার মাঝে এমন এক গম্ভীর ভাব চলে আসে শাড়ি পরে। নিশ্চয়ই শাড়ি মেয়েদের সৌন্দর্যের এক অনন্য প্রতীক। এমন সময় জেনে ডাকে নিজেদের ফ্ল্যাটে ফেরত যায় অন্তরা। তার জন্য চিঠি এসেছে, একটা নীল খামে ভরা চিঠিটা খুলে পড়তে বুঝলো ওর আপু পাঠিয়েছে, নিজের বিয়ের দাওয়াত দিয়েছে। অন্তরার মাকেও নিয়ে যেতে বলেছে। জেন তো শুনে খুব খুশি। তবে অন্তরা ভাবছে মাকে কি করে মানাবে। রাতে খাবার টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে। পিনপতন নীরবতা ঠেলে অন্তরা বলে উঠল, মায়া। অন্তরের মা তার দিকে আর চোখে তাকায়। তার মেয়ে বরাবরই এমনভাবে ডাকে যখন তার অদ্ভুত কোনো শখ জাগে। এবার সেটা কি তাই দেখার বিষয়। ও মায়া, নাটক না করে কি চাই বল। মা, আমি তো ছোট থেকেই সিলেটে চা বাগান দেখার খুব শখ। সেখানে কত সুন্দর ঘোরাঘুরি করার জায়গা আছে। হ্যাঁ তো, তুই যখন ছোট ছিলি একবার নিয়েও তো গিয়েছিল তোর আব্বু। সেটা তো ছোটবেলায়। মা দেখো, সারা স্কুল আর কলেজ জীবন পার করেছি পড়াশোনা করে। ট্যুর লাভার হয়েও কোথাও ঘুরতে যাইনি। এখন তো ভার্সিটিতে উঠেছি, এখন একটু ঘুরতে যেতে দাও।
লোক ঠিকই বলে, মেয়ের বয়স হলেই বিয়ে দিয়ে দেওয়া উচিত। ভার্সিটিতে উঠতে না উঠতেই পাখা গজিয়েছে, বাহ কত উন্নতি। প্লিজ মা, এমন করো না। আর আমি আর জেরিন তো একা একা ঘুরতে যেতে চাই না। জবা, বড় আম্মুও তো সাথে যাবে। জেরিনের খালাদের বাড়ি সিলেটে। জেন হঠাৎ খাবারের মাঝে পিসুম খেলো। তার আবার কোন জন্মের খালা সিলেট থাকে সে নিজেই জানে না, তবে অন্তরার সাথে যে তার মায়ের হাত আছে এটা বেশ বুঝেছে সে। অন্তর মা জেইনের দিকে তাকিয়ে পড়ল। কিরে, তোর আবার কোন খালা সিলেটে থাকে? আগে বলবি তো, আমি ওর আব্বুকে অফিসে ছুটি নিতে বলতাম, আমরাও যেতাম। জেন কিছুটা ঘাবড়ে গিয়ে বলতে থাকলো, না মানে আমার সম্পর্কের খালার মেয়ের হঠাৎ বিয়ে তো, তারা ইনভাইট করলো। ভাবলাম ওরুকেও নিয়ে যাই। ওর তো গ্রাম এলাকা, পাহাড় জঙ্গল খুব পছন্দ, তাই। কিন্তু কিছু বলতে পারে না অন্তরা মা। জবা ফোন করেছে, বাকিটা সে ঠিক ম্যানেজ করে নেবে। মাঝে মাঝে অন্তরে বেশ হিংসা হয় জেনের উপর। জেনের মা আজকালকার মডার্ন মানুষ, স্বাধীনতা দিতে জানে আর যথেষ্ট ফ্রি। খাওয়া শেষে জেন এখন থেকেই গুছাতে লাগলো সব কিছু, অথচ ওরা যাবে আরও 2-3 দিন পর, ঠিক গায়ে হলুদের আগের দিন। তবে এই মেয়ের যেন তরে সইছে না। অন্তরা বারান্দায় গিয়ে সেই চিরকুট আবার পড়তে লাগলো। রাতের আকাশ দেখতে লাগলো, কল্পনায় ছবি আঁকতে লাগলো সেই অপরিচিত ব্যক্তির, আর কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকলো। তবে এইটা হয়তো তার অজানা যে তাকে এই মুহূর্তে কোনো এক ব্যক্তি খুব মনোযোগ সহকারে দেখছে, কিছুটা দূরের এক বিল্ডিংয়ে ছাদ হতে। রাতের আকাশটা আজ বেশ সুন্দর, পূর্ণিমার চাঁদ উঠেছে, চারপাশে গাছগাছালি বেশ সুন্দর লাগছে দেখতে। গ্রামের এক মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে দুজন যুবক যুবতী। ভয়াবহ নিস্তব্ধতা। হঠাৎ নীরবতা ভেঙে আহনাফি বলে উঠল, একা একা ফিরতে তোমার ভয় করবে না? না। বলে এবার হাঁটা শুরু করলো ওরও। আহনাফ বুঝেছে মেয়েটা অনেক বেশি জেদি। সারাদিনে একবারও প্রয়োজন ছাড়া সামনে আসেনি, কথা বলো তো দূরে থাক। তবুও ভয় পেলে কল করবে, আমি আবার চলে আসবো। অদ্ভুত নির্লজ্জ লোক তো আপনি। বিয়ের আর মাত্র 2-4 দিন বাকি, এখনই এসে জোরে বসেছেন। এত সুন্দর রূপবতী বউ থাকলে কার যেতে ইচ্ছে করে? ওরা একটা তাচ্ছিলের হাসি হাসলো। আজকাল তো সুন্দর বলতে সবাই সাদা চামড়ার মেয়েদের বোঝে, সেক্ষেত্রে ওরও কিছুটা পিছিয়ে আছে। আর এই লোক বলছে সে সুন্দর। লোকটাকে একটু পাগল মনে হয়েছিল, এখন দেখছে পুরোই পাগল। কি ভাবছো? জেনে কি করবেন? না বলতে চাইলে তো আর জোর করব না। এখন কেন, বিয়ের পরও কোনো ব্যাপারে তোমার সাথে জোর করব না। এমন ঢঙ্গের কথা বিয়ের আগে সব ছেলেরাই বলে, দিন শেষে সবাই এক। কাউকে বিশ্বাস করি না। ভুল বললে, সবাই এক না। কোনো কোনো ছেলে একবার কোনো নির্দিষ্ট মায়ায় আটকে গেলে তাকে ছাড়া থাকতে পারে না। আমিই তার জলজান্ত প্রমাণ। ওরও বড় বড় চোখ করে তাকালো। কি বললো লোকটা? আর কি বা বুঝাতে চাইলো? মায়ে আটকে আছে, অন্য কাউকে পছন্দ করে নাকি? কেন জানি একটু জেলাস ফিল হচ্ছে ওর। তার হবু পর অন্য মেয়েকে পছন্দ করে। এসব ভাবতে ভাবতে মেন রাস্তা অবধি চলে আসলো ওরা। পাশে আহনাফের গাড়ি পার্ক করা। গ্রামের মেট্রো পথে ঢুকতে পারেনি, তাই এখানে রেখে গিয়েছিল। আহনাফ শেষবার একটা কথা বলে গাড়িতে গিয়ে বসলো। সে বলল, আপনাদের গ্রামটা আসলেই খুব সুন্দর। বিয়ের আগে হয়তো আর আসা হবে না, আজ তবে আসি। বিয়ের পর এলে চা বাগানটা ঘুরিয়ে দেখাবেন, আজ তো দেখালেন না। আহনাফ গাড়িতে উঠে চলে গেল। এক পলক পিছন ফিরে তাকালো না। ওরুর এবার কেন জানি খারাপ লাগছে। আহনাফ কি তবে পরিবারের চাপে পড়ে বা অন্য কারণে ওকে বিয়ে করছে? অরুকে কি তার পছন্দ না? এসব ভেবে বেখালি মন নিয়ে বাড়ির পথে রওনা দেয় অরু। গ্রামের মেয়ে হয়, রাত বিকেলে গ্রামের বাগানে হেঁটে গেলেও ভয় জিনিসটা তেমন একটা ছুঁতে পারে না তাকে। আজ ভোর 5টার সময় উঠেই রেডি হয়ে বসে আছে জেরিন, অথচ অন্য সময় সকাল 10টাও তার ঘুম ভাঙানো যায় না। এদিকে অন্তরা এখনও ব্যাগ গুছাচ্ছে, শীতের কিছু কাপড় নিয়ে নিল। আজ গেলে প্রায় 1 সপ্তাহ পর ফিরবে তারা। অন্তরা রওনা দিতে যাবে এমন সময় দরজা খুলে দেখে নিচে একটা ছোট বক্স রাখা। কৌতূহলবশত বক্সটা রুমে নিয়ে আসে। মা রান্নাঘরে কিছু খাবার প্যাক করে দিচ্ছে। যেতে যেতে রাত হয়ে যাবে যে জেন অন্তরাকে বলে উঠল, আমার মনে হয় এই সেই চিরকুট ওয়ালা পাঠিয়েছে।
অন্তরাও কিছু না বলে বাক্সটা খুলল। পুরো 1 ডজন চুড়ি। অন্তরার মুখে বেশ বড় একটা হাসি ফুটে উঠল। বিয়েবাড়িতে লেহেঙ্গা, শাড়ি এসবের সাথে চুড়ি না পরলে হয় নাকি? তবে তার চুড়ি নেই তেমন। এবার সেই অপূর্ণতাও যেন চুকিয়ে দিয়েছে সেই অজ্ঞাত ব্যক্তি। কি রে, কোন ভাবনায় ডুবে গেলি? সাথে কোনো খাম আছে কি না দেখ। জেনের কথাই ভাবনার জগৎ থেকে বের হয় অন্তরা। চুড়িগুলো কাপড়ের সাথে নিয়ে নেয়। চুড়িগুলোর নিচে আসলেই এবারও একটা খাম ছিল, একটা নীল খাম। তার ভিতর একটা সবুজ চিঠি, তার উপর সাদা ঝিকিমিকি কালি দিয়ে লেখা। মায়াবিনী, ইদানিং তোমার হাতের স্পর্শ পেতে খুব ইচ্ছে করে, তবে সব ইচ্ছে তো আর পূরণ হতে নেই। কিছু ইচ্ছে মনের গহীনে লুকিয়ে রাখতে হয়, রেখেই না হয় দিলাম। খুব শীঘ্রই নিজের মনের কথাগুলো সামনাসামনি বলে দিব, তখন না হয় নিজের চুরি পরা হাত দিয়ে শক্ত করে আমার হাতটা ধরে নিও। কোনো কবি সাহিত্যিক তো আর আমি নই, তাই কবিতার ভাষায় নিজের মনের কথা বলতে পারবো না। শুধু তোমার কথা ভেবে মাঝে মাঝে গিটারে সুর তুলি। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। অন্তরা মুচকি হেসে চিরকুটটা হুডির পকেটে ঢুকিয়ে নেয়। রেডি হয়ে রওনা দেয় গন্তব্যস্থলে। কিরে, রেডি হলি? শার্টের হাতটা ফোল্ড করে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল ফারহান। ফারিয়াও প্রায় রেডি হয়ে গিয়েছে, এখনই রওনা দিবে। এমন সময় ফারহানের মা মিসেস ফাল্গুনী বেগম একটা বাটিতেই দই নিয়ে এসে দাঁড়ায়। মা, এখন এসব মুখে দিতে ইচ্ছে করছে না। কোনো কথা না বলে 2 চামচ মুখে দিয়ে দিচ্ছি, খেয়ে নি। মিষ্টি খেয়ে বের হওয়া ভালো। তুমিও না? এসব কিসের কুসংস্কার যে বিশ্বাস করো? কি কুসংস্কার মনে হয় তোর এসব? এখন বের হবি তাই রাগ হলাম না, কিন্তু আরেকটা কথা মনে রাখ। কি বলেছিলাম রাতে মনে আছে? হ্যাঁ মা, মনে আছে। তোমার যেই মেয়ের সাথে ইচ্ছে বিয়ে দিয়ে দাও। ছবিটা দেখলাম তো, পছন্দ হয়েছে। তুমি কি উত্তর শুনলে খুশি হবে? সেটাই ধরে নাও। তবে কিন্তু এই মেয়েটাই ফাইনাল, পরে কিন্তু কথা ঘোরাতে পারবি না। তোর পছন্দ থাকলে বল। ফারহান কিছুক্ষণ ভেবে একটা রহস্যময়ী হাসি দিয়ে বাড়ি থেকে বের হলো। ফারিয়া আগে থেকে গাড়িতে গিয়ে বসে আছে। ফাল্গুনি একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবল, ছেলেকে একটা ভালো মেয়ে এনে দিতে পারলে সে এবার শান্তিতে মুক্তি পাবে। বাসে বসে জানালায় হেলান দিয়ে বসে আছে অন্তরা। জেরিন তার পাশের সিটে বসে ঘুমাচ্ছে। অন্তরার চোখে ঘুম নেই। দিন দিন সে চিঠি পাঠানো লোকটার তার সব চিন্তা ভাবনায় বিরাজ করছে। তার মনেও যে লোকটার জন্য কত কথা জমে আছে, তবে সে যে জানে না মানুষটাকে, কোথায় তার ঠিকানা। চিঠির উত্তরগুলো যে জমে জমে পাহাড় তৈরি করে ফেলেছে। এমন সময় দৃষ্টি যায় ফোনের স্ক্রিনের দিকে। বিকেল হয়ে গিয়েছে, যেতে যেতে রাত হয়ে যাবে হয়তো। ওখানে কি কেউ ওদের রিসিভ করতে আসবে, নাকি দাঁড়িয়ে থাকতে হবে? ইস, ফোন নাম্বারটা সত্যি নিয়ে রাখা উচিত ছিল। সন্ধ্যা নেমে চারিদিকে আধারে ছেয়ে গেছে। গ্রামের একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে জেন ও অন্তরা। ঘড়ির দিকে তাকিয়ে কিছুটা দেরিতেই পৌঁছেছে তারা। অন্তরা আবার ভালো করে কয়েকজনকে জায়গার নামটা জিজ্ঞেস করলো। হ্যাঁ, এটাই তো, কিন্তু এখন কি করবে? সব সময় সব ঝামেলায় কি আমাকেই ফেলবি? ক্লান্ত কণ্ঠে বাস থেকে নামতে নামতে ফোনে বলো সায়ন। ওরও সাথে সাথে জবাব দিল। আরে, ওই দিন তো নিজে থেকে ওকে বাসায় নিয়ে আসতে চাইলি, আর আজকে নিয়ে আসতে পারবি না? কিছুটা আশ্চর্য হয়ে সায়ন বলল, মানে তুই আমাকে আসলে কাকে রিসিভ করতে বলছিস? অন্তরাদেরকে। ওর জবাব শুনে মুখে হাসি ফুটল সায়নের। আগে জানলে হয়তো এতে মানা করতো না সায়ন। মেয়েটাকে প্রথম যেদিন নীল শাড়ি পরা অবস্থায় দেখেছিল, সেই দিনই যেন ভালো লেগে যায় তার। একটা চায়ের দোকানের সামনে অনেক সময় যাবৎ দাঁড়িয়ে আছে অন্তরা আর জেরিন। রাতও হয়ে এসেছে। অন্ধকারে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় কান্না করে দেওয়ার অবস্থা। অচেনা অজানা জায়গায় ভয় করছে খুব। এমন সময় হঠাৎ পরিচিত গলা শুনে পিছন ফুরিয়ে তাকায় অন্তরা। সরি, আসতে একটু দেরি হয়ে গেল। চলো গাড়িতে গিয়ে বসি। আপনি? হ্যাঁ, কেন? অন্য কেউ আসবে ভেবেছিলে? ওরু আমাকে পাঠিয়েছে তোমাদের নিয়ে যেতে। অন্তরা আরও কিছু বলতে যাবে, কিন্তু জেন ওর হাত শক্ত করে ধরে কিছু বলল না। মেয়েটা অল্পতেই ভয় পেয়ে যায়, রীতিমতো কাঁদছে। তাই অন্তরার হাত ধরে এদিক ওদিক তাকাচ্ছে বারবার। অন্তরা ওকে আশ্বাস দিয়ে গাড়িতে গিয়ে বসলো। একটা ছোট গাড়ি, অটোর থেকে বড়। গ্রাম অঞ্চলে হয়তো টমটম নামে পরিচিত।
সঠিকটা জানা নেই অন্তরার। একপাশে 4 জন করে বসে চিট। অন্তরা আর জেন এক মহিলার পাশে গিয়ে বসলো। শান অপর পাশে এক পিচ্ছি ছেলের সাথে বসে আড্ডা দিতে লাগলো। নাম কি তোমার? আবুল। এত রাতে কোথায় গিয়েছিলে? সামনে আমার বাবার চায়ের দোকান, শীতের রাতে চা বেশি বিক্রি হয়, তাই গায়ের দুধ দিতে গিয়েছিলাম। বাহ, তোমার কথা বলার ধরন তো একদম শহরের মানুষের মতো। সিলেটের লোকদের আঞ্চলিক ভাষার সাথে তেমন মিলে না। আব্বা আমাকে স্কুলে ভর্তি করানোর সময়ই বলে দিয়েছে যেন বইয়ের ভাষার মতো সুন্দর করে সব সময় কথা বলি। আমাদের বাসায়ও সবাই আঞ্চলিক ভাষায় কথা বলে, শুধু আমি ছাড়া। তোমাদের সিলেটের আঞ্চলিক ভাষা কিন্তু খুব সুন্দর লাগে আমার, শুধু মাঝে মাঝে একটু বুঝতে সমস্যা হয়। এভাবে নানান আড্ডায় বেশ অনেকটা সময় পার হয়ে যায়। ছোট্ট গাড়িটা এখন বড় রাস্তা ছেড়ে জঙ্গলের পাশে একটা ছোট রাস্তা দিয়ে যাচ্ছে। খুব শুনশান জায়গাটা। বাচ্চাটার সাথে কথা বলতে বলতে শ্যানও যেন বাচ্চা হয়ে উঠেছে। জেন ভাবল শ্যান ছেলেটা আসলে খুব ভালো, তবে এত কিছুর মাঝেও অন্তরা বেখেয়ালি হয়ে যেন অন্য কিছু ভাবছে, হয়তো সেই চিরকুটওয়ালা ছেলেটার কথা। কিছু কিছু মানুষ মনের অজান্তে যে মনের মাঝে বাসা পেতে ফেলে, হয়তো এটাই তার প্রমাণ। ফিরতে ফিরতে প্রায় অনেকটা রাত হয়ে এসেছে। বাড়িতে এখনই কেমন লোকজন আত্মস্বজন ভরে গিয়েছে। কাল বাদে পরশু যে গায়ে হলুদ, কত আয়োজন। বেশ বড় বাড়ি অরুদের, 3 গৃহস্থ, 3 পাশে দোতলা করে অরুদের বাবার চাচাদের বাড়ি, মাঝখানে বড় উঠোন, বাড়ির পেছনে বড় পুকুর, তারপরে কয়েকটা ফসল জমি পার হলে চা বাগানের সমাহার। তবে কোনো কিছুই ঘুরে দেখা হবে না এখন। সবাই আস্তে আস্তে যে রাত হয়ে গিয়েছে, সবাই খুব ক্লান্ত। অন্তরা আর জেনকে থাকার জন্য একটা রুম দেওয়া হয়েছে, সাথে ফারিয়াও থাকবে। ফারিয়া তো অন্তরাদের দেখে খুব খুশি। আড্ডা দেওয়ার জন্য আর ঘোরার জন্য সাথী পেয়ে গিয়েছে বলে কথা। অন্তরাদের দোতলার একটা রুমে থাকতে দেওয়া হয়েছে। জানালাটা খুলে বাড়ির বড় উঠোন দেখা যায়। এত রাতেও যেন বিকেলের মতো সব লোকজন দিয়ে ভরা। অনুষ্ঠান বাড়িতে এমনই হয়, রাতেও বাচ্চাদের চিল্লাচিল্লি কম হয় না। না জানি আজ সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম, এই রুমটাই দেয়া হলো আমায় থাকতে। ফার্ন বেশ রাগী কণ্ঠে বিছানা কুচাতে কুচাতে বলল। কথাটা যে শ্যানকে উদ্দেশ্য করেই বলেছে তা অবশ্য বেশ বুঝেছে সে। ভাবতে অবাক লাগে, একসময় এই ছেলে দুটোই একজন আরেকজনের জন্য কলিজার টুকরাটা পর্যন্ত দিয়ে দিত, যাকে বলে কলিজার বন্ধু। আর এখন একে অপরকে এক রুমেও সহ্য করতে পারছে না। অতীতের কিছু স্মৃতি যে খুব বাজেভাবে ফার্নকে তাড় করে বেড়াচ্ছে। কেন রে, তোর কি মনে হয় রাতে তোর মতো হ্যান্ডসাম ছেলেকে একা পেয়ে আমি ইজ্জত লুটে খাবো? কথাটা বলে ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করতে থাকে শায়ন। ফার্নের মেজাজটা আরও বিগড়ে যায়। সেও খাটে বসে পা থেকে শু খুলতে খুলতে বলে, এত মেয়েদের ক্রাশ সিঙ্গার সায়ান চৌধুরীর আশা করি এতটাও অধপতন হয়নি যে এখন ছেলেদেরও শান্তি দিবে না। চাই বলিস, তুই কিন্তু এতদিন যাবত আমার প্রতি ঘৃণাটা একটুও কমানোর চেষ্টা করিসনি। ভাবতেই অবাক লাগে, এই আমাদের বন্ধুত্বই একসময় সারা ভার্সিটিতে বিখ্যাত ছিল। তোর সাথে কথা বলার রুচি আমার একদমই নেই সায়ান। আরিয়ানটা যে কেন এসে পৌঁছালো না। তাহলে ওর সাথেই থাকতি বুঝি? যাই বলিস, এত বছরে সব বদলালেও একটা জিনিস কিন্তু আগের মতোই রয়ে গিয়েছে। কি? তোর মোজার গন্ধ। ফারান রাগে পায়ের মোজাটা শায়নের নাকের উপর ফেলে শুয়ে পড়ল। অন্তরা শায়নে থেকে এসেছে এটা জানার পর থেকে রাগটা আরও বেড়ে গিয়েছে তার। শায়ন বেচারা তো জানালা দিয়ে ওয়াক্তু করতে করতে শেষ। এভাবেই এক অসম্পূর্ণ কথোপকথন দিয়েই রাতটা পার হয়ে গেল। সকালে চারপাশে ঠান্ডা ঠান্ডা পরিবেশ বিরাজমান। বাড়ির মহিলারা সকাল সকাল নানান কাজে ব্যস্ত। রুটি, গরুর মাংসের কালো ভুনা আর চা আজকের সকালের মেনু। অন্তরা সকাল সকাল উঠে দেখে জেন আর ফারিয়া ঘুমোচ্ছে। হাত মুখ ধুয়ে একটা হুডি পরে বাড়ির পিছনের বাগানটায় চলে আসে। কি সুন্দর রিফ্রেশ করে দেওয়া বাতাস। মনে হয় এই বাতাস পুরো শরীরকে সতেজ করে সব রোগ বালাই দূর করে দিয়েছে। এসব ভাবতে ভাবতে একটা বড় তেঁতুল গাছের নিচে এসে দাঁড়ায় অন্তরা। মনে মনে ভাবলো, সবাই না বলে তেঁতুল গাছে ভূত থাকে। ইস, একবার যদি ভূতটাকে দেখতে পেত। এমন সময় পিছে কারোর উপস্থিতি অনুভব করে পিছে ফিরে তাকায় সে। আচমকা কাউকে দেখে চোখ মুখ খিচে চিৎকার করতে যায়, কিন্তু কিছু সময় পর বুঝতে পারে তার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। চোখ খুলে দেখে ফারান তার মুখ চেপে ধরে দাঁড়িয়ে আছে আর বলছে,
পাগল মেয়ে একটা। এত জোরে চিৎকার করতে যাচ্ছিলে কেন? সবাই এসে তো আমাকে ধরে বলতো কি জানি করেছি আমি। অন্তরার জবাব না পেয়ে ফারহান কিছুটা রেগে পড়ল। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? একটু আগে নিজেই তো বলছিলে তেঁতুল গাছের ভূত দেখার শখ, এখন মানুষ দেখেই ভয় পাচ্ছ? অন্তরা বেচারির এবার কান্না করে দেওয়ার মতো অবস্থা। চোখে ইশাই বলল হাতটা মুখ থেকে সরাতে। ফারহান নিজেও ভ্যাবাচাকা খেয়ে গেল। সে এতক্ষণ ওর মুখ চেপে ধরে ওকে কথা বলতে বলছে। সাথে সাথে ফারহান হাত সরিয়ে নিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। এবার অন্তরার জবাব দেওয়ার পালা। আমি যদি বুঝতাম আমার পিছে মানুষ আছে তাহলে তো চিল্লাচিল্লি করতাম না। এভাবে হাতির মতো পিছে এসে দাঁড়ালে কে ভয় পাবে না শুনি? আমাকে হাতি মনে হয়? হ্যাঁ হয়। কথাটা বলে অন্তরা একটা ভেঙচি কাটলো। ফারহান হাঁ করে দাঁড়িয়ে আছে। এই মেয়ে কি ক্লাস 5-এর বাচ্চা নাকি? মুখ ভেঙচি দিল। ফারহান এবার চাদরটা আরেকটু ভালো করে পেঁচিয়ে হঠাৎ অন্তরার পিছনের গাছটায় হাত রাখলো। অন্তরার দিকে কিছুটা ঝুঁকে আচমকা এমন হয় অন্তরা কিছু বলার সুযোগ পেল না। সকালে দমকা শীতল হাওয়ায় কিছুটা কেঁপে উঠল সে। খোলা উস্কো খুস্কো চুলগুলো সামনে দিয়ে উড়ে ফারহানের নাকি মুখে পড়ছে, কিন্তু এতে ফারহানের কোনো প্রতিক্রিয়া নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের মানুষটার চোখের দিকে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে ফারহান বলে উঠল, এখন ভয় করছে না? একটা ছেলে তোমার এতটা কাছে চলে আসলো। না। মুখ ফসকে কথাটা বলে নিজেই লজ্জে পড়ে যায় অন্তরা। শিট, সামনের মানুষটার সামনে দুর্বলতা দেখানোটা একদম ঠিক হবে না, কোনোভাবেই না। ফারহান ওর থেকে কিছুটা দূরে গিয়ে বলল, থাক, এত লজ্জা পাওয়ার কিচ্ছু হয়নি। আমি তো নাস্তা করার জন্য ডাকতে এসেছিলাম, রুমে যাও। তোমার জন্য অরুর মা খাবার পাঠিয়েছে। অন্তরা আর কিছু না বলে এক প্রকার ছুটে সেখান থেকে চলে আসলো। ফারহান দাঁড়িয়ে একা একা হাসছে আর গাছটার সাথে হেলান দিয়ে কিছু একটা ভাবছে। আজ বিকেলে ঘুরতে গেলে মন্দ হয় না। দুপুর গড়িয়ে সময়টা এখন বিকাল। চা বাগান ঘুরতে যাবে সবাই। ওরু চাইলেও সবার সাথে যেতে পারছে না। কাল বাদে পরশু বিয়েছে মেয়ের। সে যদি বাড়ির বাইরে বের হয় লোকে তো কথা শোনাবে। তবে বাকি সবাই যেতে পারবে বলে ভেবে খুব খুশি। আজ সকাল সকাল আরিয়ানও চলে এসেছে। ডাক্তার মানুষ, চাইলে তো আর ছুটি পায় না, তাই ও গতকাল আসতে পারেনি। জেন আর আরিয়ান একসাথে আগে আগে হাঁটছে। পিছনে ফারিয়া, শায়ান, ফারহান, অন্তরা সবে একসাথে এগুচ্ছে। উরুদের বাড়ি থেকে আধা ঘন্টার পথ হাঁটলেই বড় চা বাগানের মেলা। চাকমা খুচো নিগোষ্ঠীর অনেকেই চা বাগানে কাজ করছে। অন্তর এসে সবার সাথে কিছু ছবি তুলে নিল। ফারিয়াও তাদের সাথে হাতে হাত মিলিয়ে কিছু হেল্প করে দিচ্ছে। ফান আর শান এক দৃষ্টিতে তাকিয়ে আছে অন্তরার দিকে। কিছুক্ষণ পর শানের দিকে তাকাতে ফারহানের একটু বিরক্তিকর অনুভব হলো। ও কেন অন্তরাকে দেখছে? অন্যের পছন্দের জিনিসের প্রতি তোর বরাবরই নজর দেওয়ার শখ। ফারহানের কথা শুনে শান ভুরুকুচকে ওর দিকে তাকাই, পাল্টা প্রশ্ন শুরু করে। মানে? ফারহানের মাঝে আগে নাই কোনো ভাবান্তর নেই। সে এক দৃষ্টিতে অন্য জায়গায় তাকিয়ে আছে। কি হলো? অন্যের জিনিস বলতে তুই কি বোঝাতে চাচ্ছিস? তোর স্বভাবটা একটু বেশি বলে ফেলছিস না? সব কিছুর জন্য তো তোর কাছে আমি ক্ষমা চেয়েছিলাম। আর নাটক করতে হবে না। এখন তো তুই নামি দামি গায়ক হয়ে গিয়েছিস। আমার মতো সাধারণ কেউ তোকে নিয়ে কি ভাবলো তাতে কি তোর আদৌ কিছু যায় আসে? ফারহান তার কথা শেষ করে সেখান থেকে অন্যত্র চলে গেল। শান অনেকটা সময় চুপ করে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল আর মনে মনে ভাবল এই ছেলেটা সবসময় ওকে ভুলই বুঝে যাবে। ওদের মধ্যকার সম্পর্কটা কেউ ঠিক করতে পারবে না, কেউ না। এই অন্তরা দেখো, ওই প্রজাপতিটা কি সুন্দর। ফারিয়ার কথাই তাড়াতাড়ি নিজের ক্যামেরাটা হাতে নিল অন্তরা। ধীরে ধীরে একটা ছোট ফুল গাছের পাশে এসে দাঁড়ালো। খুব সাবধানে ক্যামেরার ফোকাস ঠিক করে একটা ছবি তুলতে যাবে। ঠিক তখনই শান পিছন থেকে বলে উঠল, তোমার বুঝি ফটোগ্রাফার হওয়ার খুব শখ? হঠাৎ আওয়াজ পেয়ে প্রজাপতি উড়ে গেল। অন্তরা শানের দিকে এক বুক হতাশা নিয়ে তাকায়। ও সরি, ছবি তুলছিলে খেয়াল করিনি। ইটস ওকে। ওই বড় গাছটার ছায়ায় আসো, সবাই ওখানেই আছে। বাদাম কিনে নিয়ে এসেছে আরিয়ান, সাথে সবার জন্য চা। অন্তরাও শায়নের সাথে সবার কাছে গিয়ে বসলো। অন্তরার শায়নের পাশে বসাটা যেন সহ্য হচ্ছে না ফারহানের। মুখে তার রাগটা পরিষ্কার ফুটে উঠেছে। তবে কি ফারহান অন্তরাকে ভালোবেসে ফেলেছে? যে ছেলেটা কোনো মেয়েদের সহ্য করতে পারতো না, সে কি তবে কোনো মেয়ের মায়াতে আটকেছে? শান বিষয়টা নিয়ে বেশ ভাবছে। তাদের দুই বন্ধুর সবসময় এক জিনিসই ভালো লাগতো। এখন কি তবে তাদের পছন্দের মানুষরাও এক? এমন সময় আরিয়ান বলে উঠল,
গাইস, মনে আছে ভার্সিটিতে থাকতে আমরা ফ্রেন্ডরা কোথাও ঘুরতে আসলে কোন গানটা গাইতাম? ফারহান আর শান একসাথেই বলে উঠল। আরিয়ান বেশ আগ্রহ নিয়ে বলল, তবে চল আজ আবারও স্মৃতিচারণ হয়ে যাক। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই? আজ আর নেই। বিকেল গড়িয়ে রাত নেমেছে। চারপাশের পরিবেশটা যথেষ্ট রোমাঞ্চকর। উর্দের দোতলা বাড়ির ছাদটা টিনের তৈরি। অন্তর একবার ভাবছে ছাদে উঠবে, একবার ভাবছে উঠবে না, যদি ভেঙে যায়। অথচ সবাই বলছে উঠলে কিছু হবে না। কি করবে বুঝতে না পেরে শেষমেশ সিঁড়ির ওখানে দাঁড়িয়ে রইল সে। এভাবে গম্বুজের মতো দাঁড়িয়ে থাকবেন নাকি কাউকে যেতে দিবেন? ফানের গা ছাড়া কথা শুনে বেশ অনেকটা মেজাজ বিগড়ে যায় অন্তরার। এই লোকটা এমন কেন? কি হলো? কথা কি আরবি ভাষায় বলতে হবে? আরে আজব তো, একটু দাঁড়িয়েছি বলে কত কথা। যান, সরে যাচ্ছি। উপরে উঠে পরে গিয়ে আসমানে চলে যান। শুনো মেয়ে, এই ছাদ তোমাদের শহরের ফ্ল্যাটের ছাদের চেয়েও শক্ত। উঠেই দেখো। প্রয়োজন নেই, আপনি যান। ফান এক পলক অন্তরাকে দেখলো, তারপর হঠাৎ করে ওকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো। আরে আরে, কি করছেন? ভয় পেও না, বিশ্বাস রাখো আমার উপর। অন্তরা কিছু বলতে যেও পারছে না, গলায় কথাগুলো যেন আটকে আছে। সে শক্ত করে ফারহানের পাঞ্জাবিটা আঁকড়ে ধরে আছে, চোখ মুখ খিচিয়ে বন্ধ করে আছে। ভয় করছি খুব, যদি পড়ে যায়। তবুও কেন যেন ফারহানের উপর আলাদা একটা বিশ্বাস আছে তার। হঠাৎ ফারহান বলে উঠল, এবার চোখটা খুলে ওইদিকে তাকাও। অন্তরা ধীরে ধীরে চোখটা খুলে। ফারহান ইশারা করে অন্যদিকে তাকাতে বলে। অন্তরাও নিচের দৃষ্টি সেদিকে দেয়। ওই তো আকাশে পূর্ণিমার চাঁদটা কত সুন্দর। আজকের চাঁদটা খুব সুন্দর, তাই না? ফারহানের কথায় অন্তরার সোজাসাপটা উত্তর। এভাবে দুজনে কতক্ষণ ছিল কারোর জানা নেই। একটু পর ফারহান অন্তরাকে দাঁড় করায় আর বলে, দেখেছো, বলেছিলাম না পড়বে না। এখানে না আসলে এত সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারতে। অন্তরা মাথা নাড়িয়ে বোঝালো না। তারপর কাঁধে ঝুলানো ক্যামেরাটা দিয়ে কয়েকটা ছবি তুলে নিল। ফারহান ওকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি সবসময় এত ছবি তুলতে থাকো কেন? নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে। যদি কখনো আমার কিছু হয়েও যায়, আমার কাছের মানুষগুলো যেন এই জীবন্ত ছবিগুলোতে আমাকে অনুভব করতে পারে। ওর নিজের রুমের জানালায় বসে বসে চাঁদটা দেখছে আর ভাবছে আর একদিন পর সে সারা জীবনের জন্য অন্য কারোর হয়ে যাবে। এমন এক নতুন অধ্যায়ে পা রাখবে। সেখান থেকে হয়তো আর পিছনের পৃষ্ঠায় ফিরে যাওয়া যাবে না। আচ্ছা, মানুষটা কি ওরুকে তার অর্ধাঙ্গিনী হিসেবে সারাটা জীবন ভালোবাসার আর সম্মান দিবে, নাকি নিজের তুচ্ছ একটা ব্যবহার করা জিনিসের মতো ট্রিট করবে? নতুন পথ চলাটা কেমন হবে? বিয়ের কয়েক বছর পর আবার কোনো প্রাক্তনের কাছে চলে যাবে না তো? ইস, ওরও আর ভাবতে পারছে না। এমন সময় ফোনের আওয়াজ পেয়ে হাতে নেয় ফোনটা। কোনো অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। ওরু ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? এত তাড়াতাড়ি কণ্ঠ ভুলে গেলে হবে? এখন থেকে তো এই কণ্ঠটাই সবচেয়ে বেশি শুনতে হবে। আহানাব। বাহ, চিনতে পেরেছেন। তবে একটা কথা জিজ্ঞাসা করার জন্য কল দিয়েছিলাম। কি? চাঁদটা খুব সুন্দর, তাই না? আচ্ছা, একটা কথা বলি আপনাকে। বলেন। একটা কেন, 10টা বলেন। আপনি ওই দিন প্রশ্ন করেছিলেন আমি ভার্জিন কিনা। যদি বলি না, তবে কি করবেন? আজব, হাসছেন কেন? বলুন কি করবেন? আমি জানি তুমি কেমন মেয়ে। তাহলে সেদিন অমন একটা কথা বললেন যে? আচ্ছা চলো তোমাকে একটা গল্প শোনাই। অনেক দিন আগের কথা, তখন নতুন নতুন ভার্সিটির প্রফেসর হয়েছি। তো একদিন ভার্সিটিতে যাওয়ার পথে আমি একটা মেয়েকে দেখতে পাই। শ্যামলা বরণ গায়ের রং, নীল শাড়ি গায়ে, চোখে টানা টানা কাজল, চুলগুলো বাতাসে এলোমেলোভাবে উড়ছে। মেয়েটা কিছু পথ শিশুকে খাবার দিচ্ছে। কি মিষ্টি ব্যবহার! প্রথম দেখাতেই অসম্ভব ভালো লেগে যায় আমার। পরে খোঁজ নিয়ে জানলাম মেয়েটা কোনো এজেন্সিতে কাজ করে। এখন যে ধীরে ধীরে ভালো লাগাটা ভালোবাসায় রূপ নিলে আসলেই বুঝতে পারিনি। প্রায় মেয়েটাকে চিঠি পাঠাতাম। এতটা সময় চুপ করে সবটা শুনছিল ওর। চোখের কোণে কিছুটা জল জমেছে। একটা মানুষ তাকে কতটা ভালোবাসে অথচ সে জানতই না। তার কাছে প্রায় অপরিচিত কারোর কাছ থেকে চিঠি আসতো। চট্টগ্রামে ক্যাম্পিং করার সময়ও নীল ডাকঘরে তার নামে কয়েকটা চিঠি এসেছিল। ওর আর কিছু না বলে ফোনটা কেটে দিল। মেয়েরা আসলেই বেশ অদ্ভুত, অল্পতে বেশ আবেগে জড়িয়ে পড়ে।
এখন তার সেই চিঠিগুলো সব খুলে দেখার সময়, কারো মায়ের জড়ানোর সময়। অন্তরা রাতের খাবার শেষে মাথা ব্যথার ওষুধটা খেয়ে নিল। এবার ঢাকে গিয়ে বড় একজন ডাক্তার দেখাতেই হবে। দিন দিন যন্ত্রণাটা বেশি বেড়ে যাচ্ছে। নামাজ আদায় করে সে শুয়ে পড়ল। এদিকে জেন এখনই সব লেহেঙ্গা জুয়েলারি রেডি করে রাখছে। কালকেই গায়ে হলুদ বলে কথা, সাজতে হবে সুন্দর করে, যেন ডাক্তার সাহেব হার্ট অ্যাটাক করে নিজে পেশেন্ট হয়ে যায়। এদিকে ফারহান পুকুর পাড়ে একা একা দাঁড়িয়ে ভাবছে আর গান শুনছে। আজ ওর গায়ে হলুদ। সকাল থেকে বাড়িতে নানান আয়োজন করা হচ্ছে। এখন সময়টা রাত 8টা। বাড়ির পিছনের বাগানে পাশে বড় করে প্যান্ডেল সাজানো। একটা ছোট মঞ্চে অরু হলুদ শাড়ি পরে চুপ করে বসে আছে। সবাই বক্স বাজাচ্ছে, নাচ গান করছে। ছেলে বাড়ি থেকে কয়েকজন হলুদ নিয়ে এসেছে মেয়ের জন্য। অন্তরা এক পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। গায়ে তার গোল্ডেন কালার লেহেঙ্গা, হাত ভর্তি হলুদ চুড়ি, কানে ঝুমকা, মাথার এক পাশে একটা টায়রা, তবে মুখে তেমন একটা মেকআপ নেই। এত সাজ, এত আনন্দের মাঝেও অন্তরার ভালো লাগছে না, কেন যেন খুব খারাপ লাগছে। বারবার মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে। ফারহান একটা গোল্ডেন কালারের পাঞ্জাবি পরে একটা টেবিলের পাশে দাঁড়িয়ে আছে। ওইদিকে বরপক্ষ থেকে আসা কয়েকজন মেয়ে শায়নকে ঘিরে ধরেছে। বেচারার সাথে সেলফি তোলা থেকে শুরু করে একের পর এক প্রশ্ন করে বিরক্ত করে ফেলেছে। ফারহান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ভাবছে শায়নকে কি তার সাহায্য করা উচিত। আরে বেয়াইসব, লাড্ডু তো খেলে নি না, নিন আমি নিশাতে খাইয়ে দিচ্ছি। একটা চিকন করে মেয়ে শায়নের সামনে লাড্ডু নিয়ে কথাগুলো বলো। ওই মেয়েটা শায়নকে খুব জ্বালাতন করছে। শায়নের ইচ্ছে করছে কষিয়ে একটা থাপ্পড় মেরে রাগটা কমাতে, কিন্তু পারছেও না। এদিকে আরিয়ানা আর জেরিন দুজনে আইলোরে নয়া দামান গায়নটাতে নাচতে শুরু করে দিয়েছে। তোর বউ ডাকছে আর তুই এখানে বসে আছিস। ফারহানের কথা শুনে সব মেয়েরা শায়নকে ছেড়ে ফারহানের দিকে তাকায়। শায়নও ওর মুখে কথাটি শুনে হা হয়ে যায়। ওর আবার বউ আসলো কোথা থেকে? পরক্ষণে বুঝতে পেরে নিজেও তালে তাল মিলিয়ে বলতে থাকে, আরে আমি তো ভুলেই গিয়েছি, বউটা আমার আবার রাগ করবে এখন না গেলে। আচ্ছা গাইস, আমি যাচ্ছি। একটা মেয়ের সাথে সাথে বলে উঠল, সায়ান চৌধুরী বিয়ে করেছে অথচ মিডিয়া কোনো নিউজ বানালো না। শায়ন শান্ত গলায় উত্তর দিল, আমি বারণ করেছিলাম, কিছুদিন পর জানাবো, এখন তবে আসি। এ কথা বলে শায়ন ফারহানের হাত টানতে টানতে স্টেজ থেকে দূরে নিয়ে এলো। বাঁচালি আমায়, থ্যাঙ্কস। এত ন্যাকামি করতে হবে না। আচ্ছা, আমরা কি আগের মতো হতে পারি না? আর কতদিন রাগ করে থাকবি আমার উপর? এবার অন্তত রাগটা কমা। আমিও ভেবেছি তোর উপর আর রাগ করে থেকে লাভ নেই। কি সত্যি? তোর উপর রাগ হয়ে থাকার মূল কারণ ছিল সেদিন গানের কম্পিটিশনে তুই আমার লেখা গান আমার অনুমতি ছাড়াই গেয়েছিলি আর ফার্স্টও হয়েছিলি, যার কারণে আজ তোর এত নাম ডাক। কিন্তু সেলিব্রিটিদের জীবনেও যে খুব জ্বালা, তোকে দেখে হাড়ে হাড়ে টের পাচ্ছি। নিজের পার্সোনাল স্পেস বলতে কিছু থাকে না। ধন্যবাদ। আমি সত্যি মন থেকে এতদিন খুব অনুতপ্ত ছিলাম। তবে আমার একটা কথা রাখবি, বল কি? অন্তরার থেকে দূরে থাকবি। শায়ন বুঝলো ফারহান কেন কথা বলেছে। সে যে অন্তরের প্রতি দুর্বল হচ্ছে সেটা ফারহানের পছন্দ না। হয়তো ফারহান নিজের অজান্তেই অন্তরাকে ভালোবেসে ফেলেছে। শায়ন এখন আর চায় না একটা মেয়ের জন্য তাদের বন্ধুত্বটা আবার খারাপ হোক। সে না হয় গোপনে সর্বদা ভালোবেসে যাবে। সবার ভালোবাসা পূর্ণতা পেতে নেই। আমরা প্রত্যেকেই হয়তো কারোর ভালোবাসার গল্পে তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে চায় না। কি রে, কিছু বলছিস না যে? তোর কথা মেনে নিলাম। পরের দিন সকালে আজ ওরও একটা লাল বেনারসি পরেছে, পায়ে আলতা, দুহাত ভর্তি মেহেদি, গয়নাও কম পড়েনি। দেখতে পুরো লাল টুকটুকে বইয়ের মতোই লাগছে। জিন একটা সুন্দর গোলজামা পরেছে আর অন্তরা পরেছে সেই ব্রাইডাল গাউনটা, যাতে করে ওকে দেখতে খুব সুন্দর লাগছে। সবাই অপেক্ষা করছে বর কখন আসবে। অন্তরা অনেক খুঁজে একটা মাল্টিপ্লাগ পেল। সেখানে হেয়ার ড্রায়ার তারটা কারেন্টের সাথে সংযোগ দিয়ে চুলগুলো শুকাতে যাবে, তখনই কারোর কথা শুনে থেমে গেল। ফারহান পিছন থেকে বলছে, কি মাখো চুলে, এত ঘ্রাণ কেন? অন্তরা ফারহানের দিকে তাকিয়ে ভুরু কুচকে বলে, মানে? ফারহান দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, সত্যি বললাম, নেশা ভরা ঘ্রাণ আছে। আপনার মনের ভুল হয়তো, মেয়েদের চুলে আলাদা কোনো গ্রাম থাকে না। তাহলে গল্পকার ঔপন্যাসিকেরা যে বলে সেটা আলাদা ব্যাপার। আমরা যে মানুষটাকে ভালোবাসি তার সব কিছুই আমাদের ভালো লাগতে শুরু করে, মনে হয় সে সবার থেকে আলাদা। সেক্ষেত্রে চুলের ঘ্রাণ পাওয়া অস্বাভাবিক কিছু না।
ফারহান আর কিছু না বলে আগে নাই হেলান দিয়ে দাঁড়িয়ে অন্তরাকে দেখতে থাকে। মেয়েটাও হয়তো ওর মনের অবস্থা কিছুটা আন্দাজ করতে পারছে, নাকি শুধু এমনিতেই বলো। মেয়েটা তো চাই সেই চিঠি পাঠানো ব্যক্তিটা নিজে এসে সামনে দাঁড়িয়ে তাকে ভালোবাসার কথাটা বলুক। ফারহানের খুব ইচ্ছে করছে এই চুলগুলোতে মাথা ডুবিয়ে মনের কথা বলে দিতে। মনে হচ্ছে এখন না বলে সব হারিয়ে যাবে। পরে আবার ভাবলো সামনে তো সময় অনেক আছে, এত তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। এই অনুষ্ঠানের ঝামেলাটা একবার শেষ করে শহরে ফিরুক। এক মুঠো কাঠগোলাপ হাতে নিয়ে সামনে দাঁড়াবে ওর। নিজের মনে থাকা প্রতিটা কথা ওকে বলবে। আর যে তর সইছে না, একদমই না। একটা বড় চা বাগানের পাশে একটা সরু রাস্তা, দুপাশে গাছগাছালিতে ভরপুর। রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছি অন্তরা। একা একা বিয়েবাড়ির অনুষ্ঠানে শেষ বিকালে ঘুরতে এসেছে অন্তরা। একটু আগে অরু আর তার হবু বর আহনাবকে বিয়ে করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিয়েবাড়িতে আত্মীয় স্বজনের সে কি আহাচারি। এত লোকের মাঝেও কেন যেন কোনো কিছু ভালো লাগছে না অন্তরার। গতকাল একটা বাজে স্বপ্ন দেখেছে সে, তার মৃতদাদি একটা পাঞ্জাবিতে লাল রক্তের পানি ছিটে দিচ্ছে। অন্তরা ভালো করে খেয়াল করে দেখে পাঞ্জাবিটা ফারহানের। এরপর লাফ দিয়ে ঘুম থেকে উঠে যায়। কত বাজে একটা স্বপ্ন। এই স্বপ্নের মানে অন্তরার জানা নেই, তবে সে জানে নীল ডাকঘরের সামনে প্রথম দেখা এই ছেলেটাকে সে হারাতে পারবে না, একদমই না। কার কথা ভাবছো? হঠাৎ কারোর কণ্ঠ পেয়ে পিছনে ফিরে তাকায় অন্তরা। কিছুটা দূরে ফারহান পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে, সাদা শার্ট পরে। এই রঙে ছেলেটাকে একটু বেশি মানায়। অন্তরা একটা আজব প্রশ্ন করে বসে ফারহানকে। আচ্ছা বলুন তো, সাগর আর আকাশের মাঝে কোনটা বড়? কেন আকাশ? অন্তরা হাসতে হাসতে বলে। ভুল বললেন মিস্টার চিঠি পাঠানো মশাই, সাগরই বড়। ফারহানও ওর কথা শুনে কিছুটা অবাক হয়। অন্তরা কি তবে বুঝে গিয়েছে চিঠিগুলো ফারহানের দেওয়া? ফারহান কথা বলতে বলতে তার দিকে এগুচ্ছে। অন্তরা এক দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। এমন সময় হঠাৎ খেয়াল করলো একটা বড় গাড়ি তেড়ে আসছে ফারহানের দিকে। কি করবে বুঝতে না পেরে দৌড়ে গিয়ে ফারহানকে একটা ধাক্কা মারে। কিছুটা দূরে ছিটকে পড়ে ফারহান। অন্তরের দিকে তাকায়, গাড়িটা ওকে চাপা দিয়ে চলে গিয়েছে। ফারহানের সাদা শার্ট রক্তে লাল হয়ে আছে। এক নিমিষে যেন সবটা শেষ। আজ অনেক বছর পর চট্টগ্রামে বেড়াতে এসেছে ফারহান ও তাদের ক্যাম্পিংয়ে সবাই। এখন আর আগের মতো সে সাথে গিটার রাখে না, সবাই আগের মতোই আছে। শুধু বদলে গিয়েছে ফারহান। এত বছরও বিয়ে করেনি সে, তার জীবনটা যে এখনও থমকে আছে। তার আর এক মুঠো কাঠগোলাপ নিয়ে মনের কথা বলা হয়ে উঠল না। এজন্য সময় থাকতেই মনের কথা বলে দিতে হয়, নয়তো কখন কি হয়ে যায় কারোর জানা নেই। ভাগ্যের উপর কারোর হাত থাকে না। সেই দিন অন্তরার মৃত্যুর পর ওর মা বাবা পুরো ভেঙে পড়েছিল। ফারহান শুধু দূর থেকে দেখেছে। প্রেমিকার মৃত্যুটা হয়তো এর জন্য স্ত্রীর মৃত্যুর চেয়ে বেশি যন্ত্রণাদায়ক বলে গণ্য করা হয়। স্ত্রীর মৃত্যুতে অন্তত লাশের প্রতি অধিকার থাকে, প্রেমিকার মৃত্যুতে তাও থাকে না। এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আর হঠাৎ কাঁধে কারোর স্পর্শ পেল। আর কতদিন এভাবে স্মৃতি আঁকড়ে বেঁচে থাকবি? জীবনটা অনেক বড় ফারহান। আরিয়ানের কথাই ওর দিকে তাকাই ফারহান। চোখের কোণে পানি জমেছে। আরিয়ান কি বুঝবে তার কষ্টটা? সে তো তার ভালোবাসার মানুষকে ঠিকই বিয়ে করেছে, সবে সবার জীবনে এগিয়ে গিয়েছে, শুধু থেমে আছে ফারহান। হয়তো আরও 100 বছর পরও সে এভাবেই থেমে থাকবে। ফারহান আরিয়ানকে কিছু না বলে নীল ডাকঘরটার দিকে যায়। কিছুদিনের মধ্যেই এই ডাকঘরটা ভেঙে ফেলা হবে। এখন আর কেউ স্মার্টফোনের যুগে চিঠি পাঠায় না। এই ডাকঘরটা এখন আর কেউ ব্যবহার করে না। ফারহান তবুও কি মনে করে অন্তরার জন্য একটা চিঠি বাক্সটাতে ফেলে দেয়। অন্তরাকে পাঠানো ফারহানের শেষ চিঠিটা। অপ্রিয় মাথা মোটা, কেমন আছো? জানি আমাকে রেখে দিব্যি সুখেই আছো। অপ্রিয় বললাম কেন জানো? কারণ তোমাকে আমার আর এখন মনে পড়ে না। শুধু সকালের ধোয়া ওঠা চা পানের অভ্যাসটা এখন আর নেই। আমিও এখন কফি খাই। কফির ধোঁয়ায় তোমার চেহারার ছাপটা দেখি। বারান্দায় যখন ফুল গাছগুলো তাদের সুবাস ছড়ায়, তখন কিছুটা তোমার চুলের নেশা ভরা ঘ্রাণ পাই। হাজার ভিড়ের মাঝেও যখন নিজেকে খুব একা লাগে, হাতটা শক্ত করে ধরার জন্য যখন কাউকে পাই না, তখন তোমার হাতের স্পর্শ কিছুটা অনুভব করি। এখন আর আগের মতো গুনগুন করে গান গাই না, শুধু মাঝে মাঝে যখন পাহাড়ি এলাকায় ঘুরতে যাই, গাছের নিচে বসে তোমার প্রিয় গানটা শুনি। যখন কোনো নদী আর সাগরের জলের কাছে যাই, তখন শুধু তোমার হাসিটাকে একটু ঢেউয়ের মাঝে দেখতে পাই।
আজ বুঝতে পারলাম তুমি ঠিকই বলেছিলে। সাগর আর আকাশের মাঝে সাগরটাই বড়, কারণ তা তো এক বুক বিষণ্ণতার যন্ত্রণা নিজের মাঝে লুকিয়ে রাখতে পারে। ওই তো দূরেই আকাশটা সাগরের বুকে ডুবে গিয়েছে। তোমাকে এখন আমার সত্যি আর আলাদা মনে পড়ে না। আসলে যে মানুষটা আমাদের অস্তিত্বের সাথে পুরোপুরি মিশে থাকে তাকে আর আলাদা করে অনুভব করার প্রয়োজন নেই, একদমই নেই। এটাই হয়তো তোমাকে দেয়া আমার শেষ চিঠি। তোমার এই নীল ডাকঘরের শেষ চিঠিটা তোমার জন্যই দিলাম। জানি চিঠিটাতে কোনো ঠিকানা দেয়া হয়নি, তুমি যেখানে গিয়েছো তার যে কোনো ঠিকানাই নেই, তবুও পাঠালাম। যেখানে আছো, যেভাবে আছো, ভালো থেকো। আমার দুর্ভাগ্যটাকে নিজের নামে করে নিলে তুমি। চাইলেও নিজের জীবনটা নতুন করে গোছাতে পারলাম না। গুছিয়ে দেওয়ার মানুষটাই যে আর নেই। একটা কথা আজ খুব করে বলতে ইচ্ছে করছে, যা তুমি সবসময় আমার মুখ থেকে শুনতে চেয়েছিলে। শুনবে? ভালোবাসি। এক যুগ পরেও নিজেকে নিজে এই একই কথাটা বলবো যে আমি আজও আমার এক বিরক্তিকর মাথামোটাকে অসম্ভব ভালোবাসি। ইতি, তোমার ভীষণ অপছন্দের কেউ। ফারহান চিঠিটা ফেলে সেখান থেকে চলে আসে। কিছু কিছু ভালোবাসার গল্প এমনই অপূর্ণ থেকে যায়। তবে মনে হয় এই বুঝি নীল শাড়ি পরিহিত কোনো মেয়ে তার সামনে এসে সেই দিনের মতো দাঁড়াবে আর প্রশ্ন করবে, মেইন রোডের রাস্তাটা কোন দিকে একটু বলে দিতে পারবেন?